ওকে, সো 2:15 প্রায় বেজে গেছে। রোজেন ভাই মনে আসছিস? রোজেন একটু ইন্ট্রোডিউস হবি? ভাই আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম তোমাদের সাজ্জাদ প্রিয় হোসেন ভাইয়াটা রাজু। আছে সাথে। আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছি, বুয়েটে ফাইনাল ইয়ারে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। আজকে আমরা মূলত অধ্যায় 2 এর বাকি অংশগুলো পড়বো এবং হচ্ছে চ্যাপ্টার 5 এর এমসিকিউ টাইপের একটু জিনিস দেখবো। তো আমাদের মেইন ফোকাসটা থাকবে দ্রাব্যতার দিকে। আর হচ্ছে আমরা সবাই চেষ্টা করবো স্লাইডটা ভালো মতো দেখার। স্লাইডটা দেখলেই আমাদের বাকি সবকিছু হয়ে যাবে। আর মুখস্থ টাইপের জিনিস যেগুলো আছে এগুলো ভাইয়া এমনি বলে দিবে, সেগুলো হচ্ছে বোঝানোর জন্য না দেখেই আসলে মুখস্থ টাইপের জিনিস এগুলো। সো আমরা ফোকাস করব যাতে জিনিসগুলো বুঝতে পারি। হ্যাঁ, এইটুক থাকবে আমাদের মেইন কাজ। আর হচ্ছে এই তো ভাইয়া, ক্লাস ঠিক মতো এনজয় করো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আচ্ছা, সালাম ওকে, সো আমরা ক্যামেরাগুলো অফ করে দেই। ভাইয়া আসতে পারে, নিবিড় ভাইয়া আসতে পারে, সেও না এটার ব্যাপারে, দেখা যাক। নিবিড় যদি আসে তাহলে পরবর্তীতে নিবিড়ের সাথেও আমরা গল্প গুজব করবো। রোজেন ভাইয়া সব দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, তাই তো? ভাইয়া, একদম ক্লিয়ার। ওকে ওকে, থ্যাংক ইউ। সো তোমাদের এই ব্যাচটায় অনেকদিন আমার ক্লাস নেওয়া হয় নাই, অনেকদিন পরে সম্ভবত এই ব্যাচটাতে আমি ক্লাস নিচ্ছি, মানে বিশেষ করে ভোকালে ক্লাস নিচ্ছি। আচ্ছা, সো হয়তো তোমাদের সবার সাথে পরিচয় আছে আমার, সো আর কথা না বাড়াই আমরা আগাই যাচ্ছি। আজকে যে রোজেন বলে দিয়েছে, আমরা মেইনলি আজকে দ্রাব্যতা আর সাথে আরেকটা টপিকসে পড়বো, দ্রাবক নিষ্কাশন। ওকে, সো দ্রাবক নিষ্কাশন নিয়ে ভাইয়া প্রথমেই যে কথা সেটা হচ্ছে গিয়ে, তোমরা কলেজ লাইফে দ্রাবক নিষ্কাশন নিয়ে পড়াশোনা করো নাই, ঠিক আছে? করো না, এটা দোষের কিছু না, কারণ হয়তো কলেজ লাইফে তোমাদের এটা নিয়ে তেমন কিছু কোনো কোশ্চেন আসতো না, এই জন্য তোমরা পড়তা না। বাট অ্যাডমিশনে দ্রাব্যতার থেকে তো কোশ্চেন আসেই, এবং দ্রাবক নিষ্কাশন থেকেও আসলে অনেক কোশ্চেন আসে। তো এগুলো যদি আমরা আগে না পেরেও থাকি, সমস্যা নাই, আমরা আজকে এগুলা নতুন করে শিখবো, ঠিক আছে? তো আমরা শুরু করতেছি, আসো। আমরা প্রথমে একটা কনসেপ্টে যাই, যে লাইক ডিজলভস লাইক। এটা মানে কি দাঁড়ায় বলতো? এটা মানে হচ্ছে গিয়ে, যারা পোলার তারা হচ্ছে পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, ঠিক আছে? যারা পোলার তারা কার সাথে দ্রবীভূত হবে বলতো? পোলার, ওকে। আর যারা নন পোলার তারা কার সাথে দ্রবীভূত হবে বলতো? নন পোলারের সাথে, ওকে। সো এটাই হচ্ছে লাইক ডিজলভস লাইক, মানে তুমি যেমন, তুমি তেমনদের সাথেই আসলে ঘোরাফেরা করো। যেমনটা এরকম, তুমি একজন বা ভালো মানুষ হলে তুমি ভালো মানুষদের সাথে মিশবা, তুমি খারাপ মানুষ হলে খারাপ মানুষদের সাথে মিশবা। আমাদের বাবা মা অন্তত এরকম বলে আর কি, ঠিক আছে? যে লাইক ডিজলভস লাইক, মানে কেউ যদি পোলার কম্পাউন্ড হয় সে পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, এবং নন পোলার কম্পাউন্ড হলে নন পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। এরকম একটা এক্সাম্পল ভাই এখানে বাম পাশে লিখে রাখছি, সোডিয়াম ক্লোরাইডের এক্সাম্পল। যে সোডিয়াম ক্লোরাইড কি বলতো? পোলার। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি আছে? প্লাস আছে, মাইনাসও আছে, এবং পানির মধ্যে কি আছে? প্লাস মাইনাস আছে। সো কি হইতেছে? ক্লোরিন মাইনাসের চারপাশে কে ঘিরে আছে? হাইড্রোজেন পজিটিভ গুলা, এবং সোডিয়াম প্লাসের অপোজিটে কে ধরে আছে বলতো? নেগেটিভ অক্সিজেন গুলা। এটাই হচ্ছে লাইক ডিজলভস লাইক। সো এখানে এরকম আরেকটা ফিগার দিয়ে রাখছে ভাই, দেখো। আমাদের বাপমারা ওই যে আরেকটা প্রচলিত ডায়লগ দেয় আর কি, হ্যাঁ, যে তেল আর পানি কোনোদিনও মিশে না। আশা করি সবাই এটা এরকম মানে প্রবাদ হিসেবে শুনছো আর কি, যে তেল আর পানি কোনোদিনও মিশে না। ব্যাপারটা কিন্তু এরকমই, দেখো, যে আমার তেল তোমার হালকা হওয়াতে সে কি হয়? পানির উপর ভাসতে থাকে। তাহলে দেখো, এই দুইটা হচ্ছে গিয়ে কি বলতো? অমিশ্রণীয় দ্রাবক, ওকে। এটা কিন্তু পরস্পর অমিশ্রণীয়, অমিশ্রণীয় দ্রাবক। এর মধ্যে পানি হচ্ছে গিয়ে পোলার, আর এই যে ওয়েল লেয়ারটা যেটা, এটার মধ্যে কোনো পোলার পার্ট নাই, সো এটা হচ্ছে আমার নন পোলার। সো এরকম অমিশ্রণীয় দ্রাবক গুলা কখনো একটার সাথে আরেকটা কি হয় না বলতো? মিশে না। আর এই বেসিসের উপর, এই থিওরির উপর বেস করে আসলে আমরা কি পড়ি বলতো? এই থিওরির উপর বেস করেই আমরা দ্রাবক নিষ্কাশনটা পড়ি, ঠিক আছে? যে দুটা অমিশ্রণীয় দ্রাবক থাকবে, ওকে। এটা হচ্ছে দ্রাবক নিষ্কাশনের একটা মেইন কন্ডিশন। সো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে পরের স্লাইডে, দ্রাবক নিষ্কাশন কি, ডেফিনেশনটা এখানে লেখা আছে, পরে পড়ে নিবা। ভাইয়া তোমাকে এখন বুঝাইতেছি যেটা, এটার দিকে একটু খেয়াল করো। মনে করো এটা হচ্ছে গিয়ে তোমার দ্রাবক ওয়ান, ওকে। এটা হচ্ছে তোমার দ্রাবক ওয়ান, মানে এটা হচ্ছে শুরুতে ছিল, এটা হচ্ছে দ্রাবক ওয়ান। এখন আমার উদ্দেশ্য কি বলতো? আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভাইয়া, এই দ্রাবকের মধ্যে কিছু দেখো, কিছু কি আছে বলতো? এই যে কালো কালো দ্রব্য আছে, ঠিক আছে? এখন আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই দ্রাবক থেকে দ্রব্যগুলাকে আলাদা করা। বুঝতে পারছো তো আমার কি উদ্দেশ্য? যে দ্রাবক থেকে দ্রব্যগুলা আলাদা করা। এই জন্য আমরা কি করলাম বলতো? একটা ইমমিসিবল সলভেন্ট বা একটা অমিশ্রণীয় দ্রবণ নিলাম আমি, অমিশ্রণীয় আমি দ্রবণ নিলাম, ঠিক আছে? এই যে এখান দিয়ে আমি অ্যাড করি, ঠিক আছে? এখান দিয়ে আমরা একটা অমিশ্রণীয় দ্রবণ দিলাম, এই যে এখানে আমরা অ্যাড করছি। সো এটা হচ্ছে গিয়ে কি আমার বলতো? এটা হচ্ছে কি আমার দ্রাবক টু, ওকে। সো অমিশ্রণীয় মানে কি, বুঝতে পারছো? একটা যদি তোমার পোলার হয় আর একটা হবে গিয়ে তোমার নন পোলার, তার মানে এরা পরস্পর কি হবে না বলতো? এরা পরস্পর কোনোদিনও মিশবে না। এখন দেখো ভাই, আমি যদি এদেরকে শাকাই, এদেরকে যদি আমি অনেক জোরে জোরে শাকাই তাহলে কি হবে? ঝাঁকাই তাহলে কি হবে জানো? এখান থেকে দ্রবগুলো এখানে চলে আসবে, ঠিক আছে? যে দ্রবগুলা কি হয়েছে? দ্রাবক ওয়ান থেকে দ্রাবক টু তে চলে আসে, মানে পরে পরে যে দ্রাবকটা অ্যাড করছে ওটার মধ্যে চলে আসবে। কারণ কি? কারণ হচ্ছে কি, দ্রবটা দ্রাবক ওয়ানে থাকতেও ভালোবাসে,
বা দ্রবটা দ্রাবক 2 তে থাকতে একটু বেশি ভালোবাসে। ব্যাপারটা হচ্ছে এরকম, হ্যাঁ? যেমন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তোমার কোন ঋতু পছন্দ, শীত নাকি গ্রীষ্ম? তুমি বলবা যে ভাই আমার ২ টাই ভাল লাগে কিন্তু এটার চেয়ে আমার ওইটা আরেকটু বেশি ভালো লাগে। এটা হচ্ছে গিয়ে তোমার কন্ডিশন এখানে যে এমন একটা দ্রবটা তোমার ২ টা দ্রাবকেই থাকতে পারে। দেখা যায় সে দ্রাবক 2 তে থাকতে একটু বেশি পছন্দ করে। তাই কি হইছে বলতো? আমার বেশিরভাগ দ্রব কি হয়েছে বলতো? দ্রাবক 1 থেকে দ্রাবক 2 তে চলে গেছে। সো দেখো আমি কিন্তু নিষ্কাশনটা করতেই পারলাম। নিষ্কাশন মানে কি জানো? নিষ্কাশন মানে হচ্ছে পরিষ্কার করা। ওকে? নিষ্কাশন মানে আর কিছুই না। নিষ্কাশন মানে হচ্ছে গিয়ে পরিষ্কার করা। সো খেয়াল করো আমার দ্রাবক 1 থেকে যেহেতু অনেক দ্রব কি হয়েছে? দ্রাবক 2 তে চলে গেছে। সো অনেক দ্রবই কিন্তু কি হয়েছে আমার পরিষ্কার হয়ে গেছে। এটাই হচ্ছে গিয়ে আমার দ্রাবক নিষ্কাশনের মূল কথা যে নতুন একটা দ্রাবক এড করে আমি পুরাতন দ্রাবক থেকে দ্রবটাকে সেপারেট করি। ওকে? সো কন্ডিশন ৩টা দেখো, ৩টা কন্ডিশন ভাই লিখে রাখছি। প্রথম কন্ডিশন যে দ্রাবক দুটি পরস্পর কি হইতে হবে বলতো? অমিশ্রণিত হইতে হবে। যেমন একটা হইতে পারে অ্যাকুয়াস আর একটা হইতে পারে তোমার ওয়েল লেয়ার। ওকে? বা একটা মনে করো হবে পোলার আর একটা হবে গিয়ে তোমার কি হবে বলতো? নন পোলার। হ্যাঁ? ২ টা অমিশ্রণীয় দ্রাবক তোমার হওয়া লাগবে। ঠিক আছে? এরকম। ওকে? ২ টা অমিশ্রণীয় দ্রাবক হওয়া লাগবে। তারপর কথা পুরাতন দ্রাবকের চেয়ে নতুন দ্রাবকে দ্রাব্যতা বেশি হতে হবে। যেটা কিন্তু ভাই একটু আগে তোমাকে বলছি। ঠিক আছে? যে দ্রাবক 1 থেকে দ্রাবক 2 তে থাকতে যে সে যেন একটু বেশি ভালোবাসে। আর সে দ্রাবক 2 তে থাকতে বেশি ভালোবাসে দেখেই কিন্তু সে কি করছে? দ্রাবক 1 কে ছেড়ে দ্রাবক 2 তে চলে গেছে। ওকে? এবং থার্ড পয়েন্ট হচ্ছে গিয়ে কি? একই পরিমাণ দ্রাবক দ্বারা একবার নিষ্কাশন করা আছে। একবার, হ্যাঁ? একবার নিষ্কাশন করা আছে কয়েকটি ভাগে ভাগ করে নিষ্কাশন করলে বেশি দ্রব্য নিষ্কাশিত হয়। এটা ভাই একটু পরে তোমাদেরকে আমি বুঝাবো। ঠিক আছে? থার্ড যে পয়েন্টটা এটা একটু পরে তোমাদেরকে আমি ম্যাথ করে বুঝাই দিব। এটা প্রমাণ দেখাই দিব। ঠিক আছে? থার্ড পয়েন্টটা। সো আমরা যাচ্ছি হচ্ছে পরের স্লাইডে। পরের স্লাইডে দেখো একই জিনিস নিষ্কাশনের কথা আমরা কয়েকবার করতেছি। যেমন n সংখ্যক বার নিষ্কাশন করতেছি। মনে করো ২ বার করতেছি। মানে একই কাজ ২ বার, ৩ বার, ৪ বার রিপিট করতেছি। সো দেখো ভাই আগের মতো এখানে মনে করো এটা অ্যাকুয়াস। ওকে? অ্যাকুয়াসের মধ্যে কিছু কি আছে? মনে করি যে লাল, লাল দ্রব আছে। ঠিক আছে? এই লাল, লাল এটা কি ছিল বলতো? লাল, লাল এটা ছিল দ্রব। তো আমি কি করছি বলতো? এখানে ইথার যোগ করছি। ওকে? ইথার যোগ করলাম। সো এটা ছিল কি বলতো? এটা হচ্ছে কি আমার দ্রাবক 1। সো দ্রাবক 1 আমরা কাকে বলি বলতো ভাই? প্রথম থেকে যেটা ছিল সেটা হচ্ছে দ্রাবক 1। আর পরে যে দ্রাবকটা আমি এড করি সেটা হচ্ছে কি আমার দ্রাবক 2। সো বলতো এটাকে যদি আমি শেক করি, দেখো একই জিনিস কিন্তু রিপিট করতেছি। শেক করলে কি হবে বলতো? দ্রবগুলা উপরে উঠে আসবে। কারণ দ্রবটা কি করে? দ্রাবক 2 তে থাকতে একটু বেশি ভালোবাসে। ঠিক আছে? সো তারপর আমি কি করলাম বলতো? এই যে এখান থেকে আমি মুখটাকে ওপেন করলাম। ওপেন। দেখো এখান থেকে মুখটাকে ওপেন করা যায়। ওকে? সো সেপারেটরি ফানেল বলি এটাকে। সো এখান থেকে যদি আমি মুখটা ওপেন করি দেখো তো এই যে আমার অ্যাকুয়াস লেয়ার আর ইথার লেয়ার দেখছো? আমরা ২ টা লেয়ারকে সুন্দর করে আলাদা করে ফেলছি। সো এখন একটা জিনিস মজার জিনিস দেখো, দ্রব দেখো আগে এখানে অনেকখানি ছিল। এই যে দেখো লাল, লাল অনেকখানি দ্রব ছিল। বাট এখন অ্যাকুয়াসে দেখো দ্রব আগের চেয়ে কম। ওকে? দ্রব আগের চেয়ে কম। ওকে? তো দেখো দ্রব এখন আগের চেয়ে কম মানে অনেকখানি পরিষ্কার হয়ে গেছে। এখন মনে করো তুমি তোমার রুম একবার পরিষ্কার করলা, অনেক ক্লিন হইলো। এখন তুমি বলো তুমি যদি তোমার রুমটা সেকেন্ড টাইম পরিষ্কার করো আরো ক্লিন হবে। তুমি যদি তোমার রুম থার্ড টাইম পরিষ্কার করো আরো ক্লিন হবে। এখন তুমি এটাকে আরো ক্লিন করতে চাও, আরো পরিষ্কার করতে চাও, আরো নিষ্কাশন করতে চাও। তো তোমার উদ্দেশ্য কি বলতো? তুমি এই যে অ্যাকোয়াসটাকে আবার এখানে অ্যাড করলা। ওকে? আবার এখানে অ্যাড করার ফলে কি হবে বলতো? শেক করবা। শেক করার ফলে আলো দ্রব তোমার কি হবে? আগের দ্রব মানে উঠে চলে যাবে মানে রিপিট হবে আরকি। এই টোটাল কাজটা রিপিট। ওকে? রিপিট হবে মানে সেকেন্ড টাইম। সো সেকেন্ড টাইম রিপিট করার পরে আবার আমি এটাকে সেপারেট করব। সো বলো তো তুমি তোমার রুম যখন সেকেন্ড টাইম পরিষ্কার করবা তখন কি হবে? আরো বেশি ক্লিন হবে। তাহলে এখন বলো তো এই যে খেয়াল করো এখন দ্রব কি দেখো তো এখন দ্রব আরো কম। দ্রব আরো কম। ঠিক আছে? সো সিম্পল কাহিনী যে তুমি জিনিসটাকে যত পরিষ্কার করবা মানে যতবার নিষ্কাশন করবা নিষ্কাশনটা তত বেটার হবে। এখানে এটা ছিল n = 1 এটা ছিল সেকেন্ড টাইম মানে সেকেন্ড টাইম করছি। সো ভাই আমি যদি থার্ড টাইম করি আমি সেম কাজ রিপিট করব। ঠিক আছে? এই ছিল দ্রাবক নিষ্কাশনের মেইন থিওরি। আপনারা চ্যাট বক্সে অনেক কিছু লিখছেন। আমি এখন আপনাদের থেকে ওপিনিয়ন নিব। আপনারা কি বুঝেছেন কিনা? রেদওয়ান আমি বলবো। ঠিক আছে। তোমার কোশ্চেনের উত্তর দিব আমি পরে। ওকে। মেহেদি, মাসুকা, আয়না, পিয়াল, নাবিল, সৌমিত্র, ইতু, মুন্না। ওকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আহ ওকে। আচ্ছা। সো ওকে, ওকে ২ টা আচ্ছা খাইরুল বলছে ২ টা আলাদা হয় কিভাবে? খাইরুল দেখো তো আমি কিন্তু শুরুই করছিলাম এই টপিকসটা নিয়ে যে দেখো তো খাইরুল বলছে ২ টা আলাদা হয় কেমনে? খাইরুল দেখো তো এই যে এই যে আমরা বলি না যে তেল আর পানি কোনোদিনও মিশে না। একটা পোলার আর একটা নন পোলার কোনোদিন একটা আরেকটার সাথে মিশবে না। তুমি তোমার যদি বিশ্বাস না হয় আমার কথা, তুমি কি করবা? আচ্ছা তোমার বাসায় নিশ্চয়ই পানি আছে, নিশ্চয়ই তেল আছে। তুমি ১ লিটার পানি আর ১ লিটার তেল, হ্যাঁ? কি করবা বলো তো? তুমি ১ লিটার পানি ১ লিটার তেল একসাথে মিশাবা। মিশানোর পরে কিছুক্ষণ ঝাঁকাবা। ঝাঁকানোর পরে তুমি ১ ঘন্টা এটাকে রেখে দিবা। রেখে দেওয়ার পরে দেখবা যে তেল আর পানি লেয়ার সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। ঠিক আছে? তেল আর পানি লেয়ার সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আচ্ছা এই কাজ করলে আম্মু ঘর থেকে বের করে দিবে। ঠিক আছে? আম্মুরে বলবা যে এক্সপেরিমেন্ট করতেছি আম্মু, হ্যাঁ? শুভ ভাইয়া বলছে তেল আর পানি মিশে না, আমি এটা বিশ্বাস করি না। আমি দেখতে চাই তেল আর পানি মিশে যায়। এইজন্য আমি এক্সপেরিমেন্ট করে দেখবো। ঠিক আছে? এটা বলবা।
ওকে, তো তেল আর পানি কোনোদিনও মিশে না। তো তোমরা মনে হয় আমার আনসারটা পাইছো। আমার শর্তই কিন্তু ছিল দুইটা দ্রাবক পরস্পর অমিশ্রণীয় হতে হবে, একটা জলীয় হবে মানে একটা পোলার হবে, একটা নন পোলার হবে। সো এরা আসলে কখনোই কি এই সাদা আর নীল কখনোই মিশবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা। হ্যাঁ তাহমিদ, পরে ওইখান থেকে তেল আবার আলাদা করে তুমি বোতলে রাখতে পারবে। দেখো আমরা কিন্তু সেম কাজই করতেছি। এটা তো তেল আর পানি, তোমরা কি জানো দুইটা নদীর পানিও কখনো একসাথে মিশে না, দুইটা সাগরের পানিও কখনো একসাথে মিশে না। তোমরা কি কখনো দেখছো কিনা আমি জানি না, ইউটিউবে একটা সুন্দর ভিডিও আছে প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরে দুইটার পানি সুন্দর দুই রকম একদম সেপারেট হয়ে আছে, ঠিক আছে? এরা একটা আরেকটার সাথে মিশে না, ঠিক আছে? কারণ কি বলো? একটাই কাহিনী যে এদের ঘনত্ব হচ্ছে কি আলাদা। দুইটা নদীর পানি মিশে না, দুইটা সাগরের পানি মিশে না, একটাই কাহিনী যে এদের ঘনত্বটা ফ্যাক্ট, ঘনত্ব আলাদা হয়। আবার আমি তোমাকে একটা বাস্তব লাইফের এক্সাম্পল দিই। তোমরা যেমন, তোমরা তো যে 5 কালার চা 7 কালার চা এটা নাম শুনছো অবশ্যই, অনেকে হয়তো ছবি দেখছো বা খাইছো। আমার খাইতে ইচ্ছা হয় নাই কারণ এটার টেস্ট খুবই বাজে, সবাই রিভিউ দিছে। সো যেটা হয় আর কি, এই যে 3 কালার চা 4 কালার চা, যে চারটা আলাদা আলাদা লেয়ার তৈরি করে, কেমনে তৈরি করে বলো তো? কেন এটা একটা আরেকটার সাথে মিশে না? কারণ হচ্ছে কি এদের ঘনত্ব আলাদা। সো দুইটা লেয়ারে যেহেতু ঘনত্ব আলাদা, বিশ্বাস করো এরা কোনোদিনই একটা আরেকটার সাথে মিশবে না। ওকে, আচ্ছা। এই যে অনেকে সবাই বলে দিছে হ্যাঁ দেখতেই সুন্দর খাইতে ভালো না। ওকে, আচ্ছা। তুমি দেখবা জানো খাইতে যেগুলা খারাপ ওইগুলাই দেখবা স্বাস্থ্যকর, যেগুলা সব তিতা জিনিস, অস্বাস্থ্য মানে খাইতে তোমার অসুস্বাদু লাগে, বাট এগুলো আসলে স্বাস্থ্যকর হয়। আচ্ছা, এবার দেখো। সো হোপফুলি আমি ধরে নিচ্ছি আপনারা একটু একটু বুঝছেন। সো এই যে একই কাহিনী, আমি যদি এটাকে ঝাঁকাই তাহলে কি হবে বলতো? ধ্রুবটা সেকেন্ড লেয়ার, প্রথম দ্রাবক থেকে দ্বিতীয় দ্রাবকে চলে আসবে। আচ্ছা, সো এটা হচ্ছে বন্টন গুণাঙ্ক। বন্টন গুণাঙ্কটা কি দেখো, মনে করো এটা ছিল তো হচ্ছে আমার দ্রাবক 1, আর এটা ছিল হচ্ছে গিয়ে কি আমার বলতো দ্রাবক 2। ওকে, সো আমি শেক করার ফলে কি হয়েছে বলতো? দ্রবটা দ্রাবক 1 ছেড়ে দ্রাবক 2 তে চলে আসছে। যারা যারা রিপিট করতে বলছে আরেকবার রিপিট করলাম, মানে এটাই আর কি মেইন প্রসিডিউর। এই কাজটাই বারবার করি। সো কেডি জিনিসটা কি ভাইয়া? কেডি হচ্ছে গিয়ে তোমার দুইটা দ্রাবকের মধ্যে দ্রবটা একটা নির্দিষ্ট অনুপাতে থাকে, ঠিক আছে? ব্যাপারটা এমন না যে ভাই আমি বেশি ঝাঁকাইলাম বেশি পরিমাণ দ্রব চলে আসবে বা বেশি পরিমাণ নিষ্কাশন হবে। ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, তোমার দ্রবটা দ্রাবক 1 এর মধ্যে আর দ্রাবক 2 এর মধ্যে একটা নির্দিষ্ট সূত্রে একটা তারা বন্টন হয়, বা মনে করেন তাদের একটা যে বন্টন হইতেছে বা তারা যে ডিভাইড হইতেছে সেটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এই কনস্ট্যান্টটাকে আমরা বলছি কেডি বা বন্টন গুণাঙ্ক, ঠিক আছে? সো আমরা কেডি মানে কি দেখো তো, কেডি মানে হচ্ছে কি উপরে হবে 2 নং দ্রাবকে দ্রবের ঘনমাত্রা, আর নিচে হচ্ছে কি 1 নং দ্রাবকে দ্রবের ঘনমাত্রা। এটা মনে রাখবা, ঠিক আছে? সো 2 নং দ্রাবক বলতে কে বলো তো ভাইয়া? যাকে আমি পরে অ্যাড করি সেই হচ্ছে 2 নং দ্রাবক। এই যে দেখো শুরুতে যে ছিল সে কিন্তু ছিল দ্রাবক 1, আর পরে যারা অ্যাড করছে সে হচ্ছে দ্রাবক 2। সো এই ছিল হচ্ছে ঘটনা, এটা একটু মনে রাখবা, এটা সূত্র। আমরা তাহলে যাচ্ছি হচ্ছে গিয়ে পরের স্লাইডে। সাস্টে আসা একটা কোশ্চেন, আমি এটা সলভ করে দিচ্ছি। এটা পোল যদিও, তাও আমি সলভ করে দিচ্ছি। দেখো এখানে বলা আছে 100 ml জলীয় দ্রবণে কিছু পরিমাণ আয়োডিন আছে। সো আয়োডিনটা হচ্ছে এখানে আমার দ্রব। 100 ml কার্বন টেট্রাক্লোরাইড দ্বারা, এই যে বুঝতে পারছো এটা ছিল হচ্ছে কি আমার বলতো? এটা হচ্ছে আমার দ্রাবক 1। হ্যাঁ, দ্রাবক 1 এ কিছু আয়োডিন আছে। আর এটা হচ্ছে কি আমার দ্রাবক কি বলতো? এটা হচ্ছে আমার দ্রাবক 2। কারণ দ্রাবক 2 মানে ওকে দ্বারা আসলে আমি কি করতেছি? সেপারেট করতেছি। সো 100 ml কার্বন টেট্রাক্লোরাইড দ্বারা জলীয় দ্রবণটি থেকে শতকরা 90 ভাগ আয়োডিন নিষ্কাশন করা গেল, ঠিক আছে? 90 ভাগ আয়োডিন আমি নিষ্কাশন করতে পারলাম। ওকে, সো আমি এটা একটু লিখি। সুতরাং কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিন এখানে কত ভাগ দেওয়া আছে প্রশ্ন দেখো তো? 90 ভাগ। ওকে, এটা ছিল হচ্ছে 2 নং দ্রাবক। 2 নং দ্রাবক, দেখো প্রশ্নে কিন্তু এটা লেখা আছে। হ্যাঁ, কার্বন টেট্রাক্লোরাইডে কত ভাগ আছে? 90 ভাগ। তাহলে কার্বন টেট্রাক্লোরাইডে যদি 90 ভাগ থাকে, বাকি 10 ভাগ কই আছে বলতো? একো আছে। সুতরাং একো আছে, আয়োডিন কতটুকু আছে? 100 - 90, বা হচ্ছে কত ভাগ হবে? 10 ভাগ। এটা কয় নং দ্রাবকে আছে বলতো? এটা 1 নং দ্রাবকে আছে। তাহলে দেখো তো, আমার এই যে আমি ভ্যালুগুলা জানি, ঠিক আছে? আমি ভ্যালুগুলা জানি, আমি কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে ভ্যালুগুলা জানি। আমি ভ্যালুগুলাতে মানগুলা বসাই দিই। তোমার 2 নং দ্রাবকে কতটুকু আছে দেখো? 90 ভাগ। উপরে 90, নিচে 10, 90/10 = 9। সো আনসার হচ্ছে কি বি। ওকে, বুঝছেন আপনারা? একটু চ্যাট বক্সে কি লিখে জানাবেন? ও, সবাই আনসার লিখেও দিছে অনেকে, ভেরি গুড। বুঝছেন না? ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুবই সোজা, খুবই সোজা। আমরা পরবর্তীতে এগুলো আরো দেখবো, সমস্যা নেই, আরো অনেক দেখবো। সো ভাইয়া এই স্লাইডটা সবাই একটু খাতায় তুলো। ওকে, আমি একটু 1 মিনিট টাইম দিচ্ছি, সবাই একটু খাতায় তোলো। দয়া করে খাতায় তোলো, আই রিপিট, দয়া করে খাতায় তুলো। স্ক্রিনশট না, দয়া করে খাতায় তোলো। কারণ পরবর্তীতে যখন ভাই আমি ম্যাথ করাবো, বিশ্বাস করো তোমার যদি এই পরিচয়গুলো মনে না থাকে তুমি ম্যাথ বুঝবা না। একদম সোজা কথা। এবং কেউ যদি না তুলো সেটা তার নিজের খুশি, বাট কেউ তখন চ্যাট বক্সে বা কেউ এতে লেখো না যে ভাই আমি বুঝি নাই। ওকে, এতটুকু অন্তত ভাইয়া রিকোয়েস্ট করতেছি যে দয়া করে একটু খাতায় তুলো। আর যদি তুমি খাতায় তুলতে না চাও তাহলে চুপচাপ থাকো, তোমার খুশি, আমার কোনো সমস্যা নাই। বাট এটা যদি তুমি না তুলো, আমি তোমায় ম্যাথ বুঝাইতে পারবো না, ঠিক আছে? কারণ পরিচয়গুলো তোমার মনে থাকবে না। সো 1 মিনিট টাইম, যদি লেখা হয়ে থাকে তোমরা চ্যাট বক্সে লিখে ভাইকে জানাবা, ওকে, যে লেখা শেষ। সবগুলা পরিচয় ভাই তোমাদেরকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই যে W0 কি? নিষ্কাশনের পূর্বে দ্রবের ভর, মানে 0, মানে একদম আদি পরিমাণ। ওকে, আচ্ছা।
তারপর দেখো ডাব্লিউ এন মানে কি, এন বার নিষ্কাশনের পরে অনিষ্কাশিত দ্রব্যের ভর। সো খেয়াল করো দুইটাই কিন্তু আমার কি অনিষ্কাশিত ভর। তারপর কি বলা হয়েছে, ভি কি বলতো, ভি হচ্ছে কি যে দ্রাবক থেকে নিষ্কাশন করা হয়। সো বুঝছো তো, এটা হচ্ছে কি আমার প্রথম দ্রাবকে, যেটা 1 নং দ্রাবক, এটা হচ্ছে কি আমার 1 নং দ্রাবক, আর এটা হচ্ছে কি আমার 2 নং দ্রাবক। ওকে, আচ্ছা। তারপরে যে ভি হচ্ছে গিয়ে কি যে দ্রাবক থেকে নিষ্কাশন করা হয়, 1 নাম্বার দ্রাবক শুরুতে যে ছিল, আর এস হচ্ছে গিয়ে কি 2 নাম্বার দ্রাবকের আয়তন। আর কেডি কি, কেডি এর মান তো আমি তোমাকে একটু আগেই বলছি, এর মানে কি নিষ্কাশন সংখ্যা, নিষ্কাশিত দ্রব্যের ভর, তাহলে কি হবে, সুতরাং নিষ্কাশিত দ্রব্যের ভর কি হবে বলতো, ওই যে ওইটা বাদ দিবা। ওকে, ডাব্লিউ নট থেকে ডাব্লিউ এন বাদ দিলে তুমি আসলে নিষ্কাশিত দ্রব্যের ভরটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা। নিশাত খাইতে খাইতে ক্লাস করতেছে, সে কিভাবে খাতায় তুলবে, সে অনেক দুঃখিত। ও, সূত্রে ডাব্লিউ নট নাই, এই যে এটা হচ্ছে কি ডাব্লিউ নট, এই যে এটা হচ্ছে কি আমাদের ডাব্লিউ নট। ওকে, আচ্ছা। যে স্ক্রিনশট তুলছেন তার বলা লাগবে না, হ্যাঁ, আমি তাদেরটা জানতে চাইনি, আমি খাতায় তোলা যারা তুলছে তাদেরটা জানতে চাইছি। আর যারা খাতায় তুলবা না তারা কিন্তু চ্যাট বক্সও লিখবা না যে ভাই আমি বুঝি নাই, ঠিক আছে, এটাও যেন মাথায় থাকে। ওকে, আচ্ছা। আমাকে মোটামুটি 50 থেকে 60 জন লিখে ফেলছে যে, হ্যাঁ, এই যে সাদেক আব্দুল্লাহ বলছে কম্বলের ভিতর কিভাবে লিখবা। ভাই আসলে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার একটা বলছো, তুমি কম্বলের ভিতর কিভাবে তুলবা, ভাববার বিষয়। দাঁড়াও, একটা রিসার্চ করবো, হ্যাঁ, একটা সাইন্টিফিক রিসার্চ টিম আনবো, ওই টিমকে বলবো আমি রিসার্চ করতে যে তুমি কম্বলের ভিতর তুমি আসলে কেমনে তুলবা। ঠিক আছে, আচ্ছা। ওকে, সো আমরা তাহলে পরের স্লাইডে যাচ্ছি। দেখো আমরা এখন ম্যাথ দুমদাম করে ফেলবো, ঠিক আছে, ডান, সবাই অনেকজন, প্রায় 100 জনের মতো ডান বলছো। সো ভাইয়া পরের স্লাইডের জন্য চলে গেলাম। সো ভাইয়া দেখো এখন তুমি আসলে খুব ইজিলি জিনিসগুলো বুঝবা। আমার কি দেওয়া আছে প্রশ্ন দেখো, 100 সেন্টিমিটার কিউব জলীয় দ্রবণে 30 গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে, সরি 100 না 1000। তার মানে তুমি বুঝতেই পারতেছো এটা হচ্ছে কি আমার কি হবে, ভি, কারণ এটাতে আমার কি আছে, দ্রব্য আছে। সো দ্রব্যটা এখানে কি হবে, ডাব্লিউ নট। ওকে, ফাইন। তারপর কি বললো, কতে কি বললো দেখো তো, ক সলভ করবো। 300 সেন্টিমিটার কিউব ইথার দ্বারা, সো যাকে দ্বারা নিষ্কাশন করব তার আয়তন কি হবে বলতো, এস। ওকে, নিষ্কাশন করলে ওই জলীয় দ্রবণে কি পরিমাণ পদার্থ থেকে যাবে, তার মানে আমাকে কতটুকু অনিষ্কাশিত থাকবে জিজ্ঞেস করছে, ডাব্লিউ এন হচ্ছে গিয়ে হোয়াট। ওকে, সো দেখো তুমি তোমার খাতায় যেহেতু লেখছো, দেখো তো পরিচয়গুলো মিলতেছে কিনা, মিলার কথা। সো আমরা সূত্রটা বসাই দিই, ডাব্লিউ এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ নট, আমরা সূত্র বসাই দিচ্ছি ভি কেডিএস প্লাস ভি, পাওয়ার হচ্ছে গিয়ে এন। সো আমরা ভ্যালুগুলো বসাই আসো, 30, 1000 ইন্টু কেডি। এখন দেখো কেডি এর ভ্যালু, ভাইয়া দেখো তো তোমাদের খাতায় তুমি কেডি এর ভ্যালুটা কি লিখছো বলো তো, 2 নং দ্রাবক ডিভাইডেড বাই 1 নং দ্রাবক। এই যে দেখো উপরে কি থাকবে, উপরে থাকবে হচ্ছে 2 নং, নিচে থাকবে হচ্ছে 1 নং। ওকে, মানে পরে যাকে অ্যাড করছো সেই হচ্ছে 2। তাহলে বলো তো ভাইয়া, আমার এখানে কি অনুপাতটা কি ঠিক আছে নাকি আমার এটাকে উল্টাইতে হবে, তুমি একটু ঠান্ডা মাথায় বলো তো, তুমিই বলো যে এটা ঠিক আছে নাকি আমি উল্টাবো। আচ্ছা, একজন বলছে ইনভার্স, আচ্ছা উল্টাইতে হবে, হ্যাঁ, বাকি সবাই বলছে উল্টাইতে হবে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। কেন ভাই উল্টাবো, কারণ কি, বাই ডেফিনেশন, বাই ডেফিনেশন আমি তোমাকে দিয়ে রাখছি যে যে 2 নম্বর দ্রাবক যাকে আমি পরে অ্যাড করছি তাকে তোমার উপরে রাখতে হবে। সো পরে আমি অ্যাড করছি ইথারকে, সো আমি এটাকে অবশ্যই উল্টাবো। আমার ইথার থাকবে হচ্ছে কি উপরে এবং অ্যাকোয়াস থাকবে হচ্ছে কি নিচে। তাহলে এখানে কত আসতেছে, এটা 1/0.25। সো আমি এই ভ্যালুটা বসাই এখানে 0.25। ওকে, সো এখানে বাকি জিনিসগুলো বসাই, কত হবে, 300 প্লাস 1000। আর যেহেতু এখানে আমি একবার নিষ্কাশন, ইথার দ্বারা নিষ্কাশন করলে কতবার তোমাকে বলে নাই, সাপোজ কিছুই বলে নাই, তার মানে এটা একবার। সো এন ইজ ইকুয়াল টু এখানে কত হবে, 1। এন ইজ ইকুয়াল টু হবে কি এখানে 1। সো তুমি যদি ক্যালকুলেটরে চাপ দাও তুমি পাবা হচ্ছে কি 13.63 গ্রাম অনিষ্কাশিত। এটা হচ্ছে কি তোমার আনসার। ওকে, আচ্ছা। এবার দেখো আমরা ক্ষয়ের স্থলটা করি, ক্ষয়ের স্থল দেখো। সো এবার বলছে প্রতিবার 100 সেন্টিমিটার কিউব করে তিনবারে, তিনবার, তার মানে এন ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, তিনবারে মোট 300 সেন্টিমিটার কিউব ইথার দ্বারা। তোমরা এবার বলো তো এখানে এস এর মান কত হবে, 100 নাকি 300, তোমরাই বলো। বলো তো, আমি কিন্তু কাজ করছি কত দিয়ে, আমি কিন্তু প্রতিবার 100 নিয়ে কাজ করছি, একটু ঠান্ডা মাথায় ভাবো। আমি কিন্তু 100 নিয়ে প্রতিবার কাজ করছি। ওকে, 100 নিয়ে আমি 100 100 100 করে তিনবার কাজ করছি। সো অবশ্যই এখানে আমার এস এর ভ্যালু হবে 100, কারণ আমি কাজ করছি 100 দিয়ে। ওকে, কি পরিমাণ পদার্থ থেকে যাবে, সো আবারও জিনিস হচ্ছে কি একই জিনিস জিজ্ঞেস করছে, আমি তোমাকে জিজ্ঞেস করছি হচ্ছে গিয়ে ডাব্লিউ এন হচ্ছে গিয়ে ওয়াট। ওকে, ব্লু কালি দিয়ে করতেছি। সো ডাব্লিউ এন ইজ ইকুয়াল টু, সূত্রটা বসাবেন, তারপর মানগুলা লিখবেন, 30 ইন্টু 1000, 1/0.25 ইন্টু হচ্ছে কত হবে 100 প্লাস 1000। দেখো তো কয়বার নিষ্কাশন করছে, তিনবার, তাই এর মান কত হবে 3। আপনি আনসার পাবেন হচ্ছে 10.93 গ্রাম অনিষ্কাশিত। ওকে, 10.93 গ্রাম অনিষ্কাশিত। তাহলে ভাইয়া বলো তো এখানে জাস্ট চেঞ্জ হয়েছে কোন জায়গায়, তুমি তো বুঝতে পারছো না। এই যে এখানে 300 জায়গায় কি হয়েছে 100,
একের জায়গায় জাস্ট কত হয়েছে 3, আর বাকি সবকিছু আসলে কি আছে, বাকি সবকিছু এখানে সেম আছে। সো এখন তুমি আমাকে একটু বলো তো কোনটাতে আসলে বেশি ক্লিন হয়েছে। খেয়াল করো, কতে বেশি ক্লিন হয়েছে নাকি খতে। দেখো তো অনিষ্কাশিত আছে মাত্র 10.93। তুমি ময়লা হিসেবে চিন্তা করো, এখানে প্রায় 15 গ্রামের মতো ময়লা, আর এখানে হচ্ছে গিয়ে প্রায় 10 গ্রামের মতো ময়লা। তো আসলে কোনটা বেটার? অবশ্যই খ, অবশ্যই খ বেটার প্রসেস, কোনো সন্দেহই নাই। সুতরাং আমরা বলতে পারি হচ্ছে খ বেটার প্রসেস। ওকে, খ বেটার প্রসেস। তো খেয়াল করো ভাইয়া, এখানে কি দাঁড়াইলো, এখানে কি দাঁড়াইলো, আমরা এখানে একবার নিষ্কাশন করছি 300 দ্বারা, বাট এখানে 100 100 100 করে আমরা মোট 300 নিয়ে কাজ করছি। সো ভাইয়া দেখো তো ওই যে পিসের স্লাইডে যে আমরা এই ম্যাথমেটিক্যাল প্রুফ তোমায় দিব বলছিলাম, দেখো তো আমরা ম্যাথমেটিক্যাল প্রুফটা পাইছি কিনা। কি বলছি যেন প্রুফে, যে আমরা এখানে লিখে দিচ্ছি যে 300 সেন্টিমিটার কিউব, ধরো 300 সেন্টিমিটার কিউব ইথার দ্বারা একবার নিষ্কাশন, দেখো একবার নিষ্কাশন, আর এখানে মনে করো 100 সেন্টিমিটার কিউব ইথার দ্বারা 3বার নিষ্কাশন। ওকে, সো তুমি বলো কোনটা বেটার প্রসেস। যেন ছিল এই যে এটা, এটা হচ্ছে কি আমার বেটার প্রসেস। ওকে, এটা হচ্ছে গিয়ে বেটার প্রসেস। বুঝতে পারছো? দেখো আমরা দুই ক্ষেত্রে কিন্তু 300 ইউজ করছি, বাট কথা হচ্ছে গিয়ে 300টা আমি একবারে ইউজ করছি, আর 300টা আমি এখানে ভাগে ভাগে ইউজ করছি। তো এটা হচ্ছে গিয়ে বেটার প্রসেস। তুমি এমনি করে চিন্তা করো, মনে করো তুমি, মনে করো 1 বছর ধরে প্রতিদিন একটু 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 করে পড়তেছো, এটা পড়া ভালো নাকি একদম পরীক্ষার আগের রাতে একবারে সব পড়া ভালো? পরীক্ষার আগের রাতে সব পড়তে গেলে কিচ্ছু পারবে না। ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার এটার সাথে তুমি মিল দিয়ে আসলে মনে রাখতে চাইলে পারো। ওকে, সো আশা করতেছি আপনারা ম্যাথটা বুঝছেন এবং এই লাইনটারও আপনি প্রুফ পেয়ে গেছেন। ওকে, সো আপনারা কি বলেন, আমরা কি পরের স্লাইডে যাব? আপনারা কি বুঝতে পারছেন? ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আমরা তাহলে পরের স্লাইডে যাচ্ছি। ওকে, ভেরি গুড। একদম সবাই ক্লিয়ার লিখতেছে, মানে সবাই এক্সট্রাক্ট করে ফেলতেছে না? আচ্ছা, সো আসো আমরা আচ্ছা, সো আমরা তাহলে পরের স্লাইডে যাই। দেখো এই টাইপের আরেকটা ম্যাথ করি। সো খেয়াল করো, একটি জলীয় দ্রবণে 200 ml থাকা, দেখো এটা হচ্ছে দ্রাবক 1। সো এটা বুঝতেই পারতেছি এটা দ্রাবক 1। সো এটা আমার কি হবে বলো তো? ভি। খাতার সাথে মিলাই দেখো, যেটা শুরুতে থাকে সেটা হচ্ছে গিয়ে কি আমার ভি থাকে। ওকে, যেটা শুরুতে সেটা হচ্ছে গিয়ে আমার ভি। তারপর আমার কি আছে, আয়োডিনকে পৃথক করার জন্য প্রতিবার 25 ml করে, তার মানে এস এখানে কত 25। ওকে, যাকে দ্বারা করতেছি এটা হচ্ছে দ্রাবক 2। নিষ্কাশন করলে কত বার নিষ্কাশনের পরে, তার মানে এন ইজ ইকুয়াল টু হোয়াট, নিষ্কাশনের পরে 99% আয়োডিন নিষ্কাশিত হবে। সুতরাং আমরা কি বলতে পারি বলতো? সুতরাং অনিষ্কাশিত কতটুকু আছে বলতো? অনিষ্কাশিত কতটুকু আছে বলতো? 100 মাইনাস 99 বা কত পার্সেন্ট? 1%। তো আসলে 1% আসলে কার 1% বলতো? সুতরাং অনিষ্কাশিত আমরা কি বলতে পারি বলতো? অনিষ্কাশিত হচ্ছে ডাব্লিউ এন দ্বারা প্রকাশ করি। তোমরা খাতায় যারা লিখছো তারা দেখো, অনিষ্কাশিতকে আমরা ডাব্লিউ এন দ্বারা প্রকাশ করি। তাহলে এটা কি হবে বলতো? আদি পরিমাণের 1%। ওকে, আদি পরিমাণের 1% তোমার এখানে কি আছে? অনিষ্কাশিত অবস্থায় আছে। ঠিক আছে, আদি পরিমাণের ডাব্লিউ নট মানে আদি পরিমাণ, আদি পরিমাণের 1%, তার মানে 0.01 ডাব্লিউ নট। ওকে, সো আসো আমরা তাহলে ম্যাথটা করি। আচ্ছা, ম্যাথটা করি। সো দেখো আমার সূত্রটা যেন কি ছিল, ডাব্লিউ এন ডাব্লিউ নট ভি কেডিএস প্লাস বি, উপরে পাওয়ার হচ্ছে কি এন। সো আমি এন এর মানটা বের করবো, ডাব্লিউ এন এর মানটা বসাই 0.01 ডাব্লিউ নট, ডাব্লিউ নট। ওকে, এখানে ভ্যালুগুলো বসাচ্ছি ভাইয়া। কেডি এর মান যেন কত, এই দেখো তো বাচ্চারা, কেডি এর মান কি ঠিক আছে নাকি আমার উল্টাইতে হবে বলো তো? অবশ্যই উল্টাইতে হবে, কারণ আমি এই যে দ্রাবক 2, দ্রাবক 2 হবে উপরে, সো কার্বন টেট্রাক্লোরাইড হবে উপরে। ওকে, কার্বন টেট্রাক্লোরাইড হবে কি উপরে, অ্যাকোয়াস হবে গিয়ে নিচে। সো ভ্যালু কত হবে? 1/0.0116। তো ভাই আমরা কেডি এর ভ্যালুটা বসাই, 0116 ইন্টু এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু এখানে 25 প্লাস 200 কতবার, তার মানে এখানে আমাকে এন এর মানেই জিজ্ঞেস করছে। ঠিক আছে, এন এর মানটা বের করবো। সো দেখো তো কি হইতেছে, আমার আমার দুই পাশ থেকে ডাব্লিউ নট কাটা। এখন মাথার উপর যেহেতু এন আছে, এন এর নামানোর জন্য আমরা কি করবো বলতো? লগ নিব। সেটা কি দাঁড়াইতেছে? লগ 0.01 এন লগ, তারপর ব্র্যাকেটে যা আছে তা। ওকে, এই যে এনটা মাথার উপর পাওয়ার। সো তোমরা এটা জানো যে মাথার উপর থেকে যদি আমরা পাওয়ার নামাইতে চাই তাহলে আমরা কি করি? দুই পাশে লগ নেই। সো তারপর তুমি সব মানই জানো, তুমি এন এর মানটা বের করবা। তাহলে এন এর মান কত আসছে বলো তো? এন এর মান আসছে এখানে 1.867। ওকে, এন এর মান 1.867। তাহলে কতবার নিষ্কাশন বলো তো? সুতরাং 2বার নিষ্কাশন। সুতরাং 2বার নিষ্কাশন। ওকে, মানে একবারের বেশি কাজ করা লাগবে। মানে এটা কয়বার করা লাগবে বলো তো? 2বার নিষ্কাশন করা হবে। ওকে, আচ্ছা, সো আপনারা কি বুঝতেছেন কিনা? লগ নিয়ে কেন করবা বলো তো? লগ নিয়ে করলে তো আরামসে করতেছো। হ্যাঁ, লগ নিয়ে যদি তোমার করতে মন চায় করো, লগ নিয়ে করলে কি তোমার কি লগকে কি তুমি খুবই অপছন্দ করো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বুঝছেন না ভাইয়া? ওকে ওকে ওকে, তো বুঝতে পারছেন। এবার আমি দেখি, আমি আরেকটা জিনিস তোমাকে বলি। এবার দেখো, তোমার 1.8 হলে আনসার বলছে 2বার নিষ্কাশন। এখন ধরো, ধরো আমি তোমাকে, তোমরা আনসার দিবা। হ্যাঁ, আমি বললাম, মনে করো যদি এন এর মান, যদি এন এর মান
মনে করো n এর মান 1.1 হইতো, মনে করো সাপোজ 1.1 হতো, ওকে 1.1 হইতো, তাহলে কতবার নিষ্কাশন একটু চ্যাট বক্সে লিখো তো। তাহলে কতবার নিষ্কাশন, একবার নাকি দুইবার একটু চ্যাট বক্সে লিখো তো। ওকে, বেশিরভাগ মানুষজন দুইবার লিখছে। সো যারা দুইবার লিখছো কনগ্রাচুলেশন, কারণ আনসার হবে 2। তাহলেও দুইবার নিষ্কাশন। লেট মি এক্সপ্লেইন। দেখো ভাইয়া, এই জিনিসটার মানে কি? মানে হচ্ছে গিয়ে তোমার কাজটা একবারের বেশি করা লাগতেছে, ওকে একবারের বেশি করা লাগতেছে। সো একবারের বেশি করা মানে কি দুইবার। 1.1 মানে কি দেখো তো, একবার তো করছোই, এখন আরেকবার একবারের বেশি করা লাগছে। সো একবারে বেশি মানে হচ্ছে কি দুইবার। এই যে মাহি এখন বলছে 1.001 হইলে, মাহি বলবে 1.001 হইলে কত, আরেকজন বলবে ভাই 003 হইলে কত, আরেকজন বলবে ভাই এত হইলে কত। ঠিক আছে, এত হলে কিন্তু আনসার দেওয়া যাবে না। সো একটু কমন সেন্স খাটাও, যে 1 এর চেয়ে বেশি হওয়া মানে দুইবার। ঠিক আছে, তোমার যদি এরকমও আসে 1.000 দিয়েও 1 আসে, তার মানে এটা তোমার কয়বার করা লাগবে, দুইবার করা লাগবে। ওকে সাবিয়া, তুমি কনসেপ্টই বুঝো নাই, দেখো কারণ একবারের কাজটা বেশি করা লাগবে, এটা হচ্ছে একটা কাজ কয়বার করা লাগবে। ঠিক আছে, একটা কাজ কয়বার করা লাগবে তুমি চিন্তা করো, একটা কাজ তোমার একবারের বেশি করা লাগতেছে। সো তুমি কি বলতে পারবা যে ভাইয়া একটা কাজ আমি 1.4 বার করছি, ভাইয়া আমি একটা কাজ 1.1 বার করছি? তুমি দেখো তো কতটা হাস্যকর লাগে। তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে বলো তো কতবার করছো, তুমি বলছো ভাইয়া আমি 1.1 বার করছি, হাউ লেম। তুমি বলবা কি একবারে বেশি মানে দুইবার করছো। ওকে, সো পরবর্তী দশমিক নাম্বার আসলেই হচ্ছে গিয়ে তোমার কি হবে, আনসার হবে গিয়ে দুইবার। ওকে, আমরা তাহলে পরের স্লাইডে যাচ্ছি। ওই যে এখনো র্যান্ডমলি জিজ্ঞেস করতেছে মাহবুব বা মাহবুব 2.45 হলে কত হবে, দুইবারে বেশি মানে তিনবার, এগুলো কি বলতেছো হ্যাঁ। ওকে, সো দেখো আমাদের নেক্সট কোশ্চেন, হ্যাঁ, যে 100 বার দ্রাবক নিষ্কাশন করা যাবে কিনা, হ্যাঁ 100% দ্রাবক নিষ্কাশনের জন্য কতবার নিষ্কাশন করা যাবে, করতে হবে। সো দেখো আমার 100% দ্রাবক নিষ্কাশন, সুতরাং অনিষ্কাশিত এখানে কতটুকু আছে বলো তো, অনিষ্কাশিত এখানে কত পার্সেন্ট, 0%। হ্যাঁ, জিরোর উপরে ডিগ্রি দিয়ে দিচ্ছি কেন, জিরো। অনিষ্কাশিত কতটুকু আছে এখানে, অনিষ্কাশিত হচ্ছে কি এখানে WN সমান সমান হচ্ছে কি 0। সো আসলে আমরা সূত্রে বসাই WN, ওকে ভি কেডিএ কেডিএস প্লাস হচ্ছে গিয়ে ভি, পাওয়ার হচ্ছে কি উপরে n। সো WN এর মান 0, W নট সূত্রে মান বসাও। সো খেয়াল করো ভাইয়া, এখানে তাহলে তুমি কি করতে হবে, তোমার লগ নিতে হবে দুই পাশে, না আগের ম্যাটটার মতনই দুই পাশে তুমি লগ নিবা। কারণ কি বলতো, কতবার তোমার কাছে আমি কি জানতে চাইছি বলতো, n এর মান জানতে চাইছি। সো n ইজ ইকুয়াল টু তাহলে এখানে কত আসতেছে, n লগ এটা আসতেছে। খেয়াল করো ভাইয়া, লগ 0/W0 তুমি যদি ক্যালকুলেটরে দেখো তুমি দেখবা যেটা ইনফিনিটি চলে আসে। ঠিক আছে, ম্যাথ এরর চলে আসে। সো ম্যাথ এরর চলে আসা মানে কি এখানে এটা ইনফিনিটি। সো n লগ সামথিং, সুতরাং n এর মান কি হবে বলতো, ইনফিনিটি বাই সামথিং মানে হচ্ছে কি ইনফিনিটি, অর্থাৎ 100% নিষ্কাশন সম্ভব না। ওকে, 100% নিষ্কাশন সম্ভব না, বা অসীম সংখ্যক বার নিষ্কাশন করা লাগবে। ওকে, আনসার হচ্ছে 100% নিষ্কাশন সম্ভব না, বা হচ্ছে গিয়ে অসীম সংখ্যক বার নিষ্কাশন করা যাবে। এটা একটা বাস্তব লাইফের এক্সাম্পল বলি, যেমন এই যে ডেটল, ডেটল বা সেভলন ওরা অ্যাড দেওয়ার সময় কি বলে বলতো, 99% ব্যাকটেরিয়া কিল করে। ঠিক আছে, ওরাও কিন্তু 99.99 বলে, কারণ কি কখনোই 100% সম্ভব না, ব্যাকটেরিয়াও 100% মারা সম্ভব না, আমার 100% নিষ্কাশনও সম্ভব না। ঠিক আছে, কাহিনী হচ্ছে কি এটা, যে 100% কিছুই আসলে পসিবল না। সো একটু বলেন আপনারা ম্যাথটা বুঝছেন কিনা, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাব। ওকে, ওকে মাসিয়াত বলছে বুঝছে, ইয়েস। ওকে ওকে ওকে, ধন্যবাদ। ওকে, ক্লিয়ার সবাই। আচ্ছা, ওকে পুরাই ক্লিয়ার। ওকে, বাকি 0.01% বাঁচায় রাখে ব্যবসার জন্য বলছো না। আচ্ছা আচ্ছা, নুজহাত বলছে কেডিটা বুঝে নাই। আচ্ছা নুজহাত দেখো, এটা প্রতি সাইডে কেডি নিয়ে কথা বলা হয়েছে, এখন তুমি বলতেছো বুঝো নাই। নুজহাত দেখো, কেডি তোমার জন্য একবার বলতেছি, কেডি মানে কি, উপরে হচ্ছে 2 নং দ্রাবক, 2 নং দ্রাবক মানে তো বুঝছো যে পরে আসছে, এক আগে আসে না দুই আগে আসে, এক আগে আসে। So, যে আগে সে এক, সে নিচে হবে, যে পরে আসে সে দুই, সে উপরে হবে। সো খেয়াল করো এই ম্যাথ গুলার ক্ষেত্রে, আমার একোয়াস দেখো আগে, সো হচ্ছে দ্রাবক 1, একোয়াস তাই হবে নিচে। আর তোমার পরে আসছে গিয়ে দেখো তো কার্বন টেট্রাক্লোরাইড, ও যেহেতু 2 এ তাই ও উপরে হবে। ওকে, বাই ডেফিনেশন। নুজহাত তুমি বুঝতে পারছো কিনা আমাকে চ্যাট বক্সে লিখে জানাও। ওকে, সো আমাদের দ্রাবক নিষ্কাশন পড়া শেষ, আমরা একটা ডিপ ব্রেথ নিব। ওকে নুজহাত ওয়েলকাম। সো আমরা একটা ডিপ ব্রেথ নিব 30 সেকেন্ডের। আমরা ডিপ ব্রেথ নিয়ে আমরা কই চলে যাব, আমরা দ্রাব্যতায় চলে যাব। আচ্ছা তন্ময়, এটা একটা ফালতু কথা বলছো ভাইয়া, তোমার এই কথাটা বলার জন্য তোমার লজ্জা পাওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা ওকে। সো আমরা তাহলে পরের স্লাইডে চলে যাচ্ছি। ওকে, আমরা মনে হয় যে একটু রেস্ট নিলাম, 10 সেকেন্ড ঠান্ডা হইলাম। ওকে ওকে, সো আসো আমরা একটু
একটা ডিপ ব্রেথ নিলাম, ডিপ ব্রেথ নিয়ে এখন আমরা দ্রাব্যতা শুরু করবো। ওকে, সো দ্রাব্যতা কি দেখো তো ভাইয়া, দ্রাব্যতা এখানে ফার্স্টে দ্রবণের একটা সংজ্ঞা দিছি। দ্রবণ কি বলতো, দুই বা ততোধিক বস্তুর একটা সমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ মানে কি বলতো, একটা হোমোজেনাস মিক্সচার। ওকে, সো এটার একটা এক্সাম্পল কি, মনে করো সোডিয়াম ক্লোরাইড আর পানির মিক্সচার। ওকে, সোডিয়াম ক্লোরাইড আর পানির মিক্সচার মানে এটা অদৃশ্য তৈরি করবে, হ্যাঁ অদৃশ্য দ্রবণ তৈরি করবে, যেটাকে তুমি আলট্রা মাইক্রোস্কোপও দেখতে পাবা না। এটাকে বলতেছি আসলে আমরা দ্রবণ। তুমি যদি বালি আর পানি মিশাও, ওটাকে কিন্তু আমি কোনোদিনও দ্রবণ বলবো না। ওকে, এই ছিল হচ্ছে ঘটনা। তারপর হচ্ছে দ্রবণ। দ্রবণ তুমি জানো তিন প্রকার হয়, একটা হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত, আর এটা হচ্ছে কি হয় তোমার বলতো, অতিপৃক্ত। সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত। ওকে, সো সম্পৃক্ত কাকে আমরা বলি দেখো তো ভাই, তোমরা এটা মানে সবাই জানো, ক্লাস 9 থেকে ডেফিনেশন পড়ছো। সম্পৃক্ত আমরা কাকে বলি বলতো, নির্দিষ্ট টিওপিতে, টিওপিতে তোমার দ্রবণে সর্বোচ্চ যতটুকু দ্রব দ্রবীভূত থাকে, দ্রবণে সর্বোচ্চ যতটুকু দ্রব দ্রবীভূত থাকে, দ্রব দ্রবীভূত থাকে। পারা জিনিস তাও ভাইয়া লিখে দিছি। ওকে, দ্রবণে সর্বোচ্চ যতটুকু দ্রব দ্রবীভূত থাকে, ঠিক আছে। ওকে, মানে এর চেয়ে বেশি দ্রব আসলে আর দ্রবীভূত হওয়া সম্ভব না। এখানে অলরেডি সর্বোচ্চ পরিমাণ কি হয়ে আছে, দ্রবীভূত হয়ে আছে, ঠিক আছে। যেমন ধরো মনে করো তুমি এক কাপ চা বানাইলা, চায়ের মধ্যে তুমি কিছু চিনি দিলা, তোমাকে আমি বললাম যে ভাইয়া চায় আর একটু চিনি দিবা, তুমি তখন আমাকে বললা যে ভাই বিশ্বাস করেন চায়ে যতটুকু চিনি গলাইতে পারতো সবগুলা চিনি ভাই আমি দিয়ে দিছি, আপনি যদি আর এক দানাও চিনি দেন তাহলে সেই চিনি আর গলবে না। তখন তুমি আমাকে কেমিস্ট্রি ভাষায় কি বলবা, তুমি বলবা ভাইয়া চাটা চিনি দ্বারা সম্পৃক্ত হয়ে আছে, অর্থাৎ যতটুকু চিনি গলতে পারতো সবটুকু ভাই আমি গলায় ফেলছি। ওকে, এটাই হচ্ছে কি আমার সম্পৃক্ত ডেফিনেশন, আর এটাই আসলে আমাদের বেশি লাগে। আর অসম্পৃক্ত মানে তো বুঝছোই, মানে একদমই তোমার চিনি টিনি দেও না, এই অবস্থা আর কি কম। আর অতিপৃক্ত মানে কি বলতো, অধক্ষেপ পড়ে যাবে, ঠিক আছে। মনে করো চিনি এতই বেশি দিছো যে চিনি নিচে তোমার অধক্ষেপ পড়ে আছে। ওকে, ডেফিনেশন টাইপের জিনিসপাতি ছিল এখানে। সো পরবর্তীতে যাই হচ্ছে কি আমরা দ্রাব্যতা ডেফিনিশনে। সো দ্রাব্যতা কি দেখো তো ভাই, দ্রাব্যতা দুইটা ডেফিনিশন আছে, এখানে একটা ডেফিনিশন দিলাম, এখানে একটা ডেফিনিশন। সো প্রথম ডেফিনিশন কি বললাম, সম্পৃক্ত দ্রবণে, সম্পৃক্ত মানে কিন্তু জানো, সম্পৃক্ত দ্রবণে দ্রবের ঘনমাত্রাকে আমরা বলি দ্রাব্যতা, অর্থাৎ ঘনমাত্রা যে কথা, দ্রাব্যতা একই কথা। ওকে, দ্রাব্যতাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, সলিবিলিটি। সো ঘনমাত্রা যে কথা, দ্রাব্যতা একই কথা। এবং এই ক্ষেত্রে এককটা কি হয় বলতো, ঘনমাত্রার একক, একক কি হয়, একক হয় হচ্ছে মোলারিটি। ঘনমাত্রার একক হয় হচ্ছে গিয়ে মোল পার লিটার। আমরা কিন্তু এটা সবাই জানি, ঘনমাত্রার একক হচ্ছে গিয়ে মোল পার লিটার। সাধারণত আমরা কেএসপি কেআইপির যে ম্যাথগুলা করি, ঠিক আছে, কেএসপি কেআইপির ম্যাথগুলা যে করি, তখন আমরা দ্রাব্যতার এককে কি ধরে নিই বলতো, আমরা মোলারিটি ধরে নিই। ওকে, সো এখানে তোমার তুমি চাইলে এটাকে গ্রাম পার লিটারও কনভার্ট করতে পারো, গ্রাম পার হান্ড্রেডও কনভার্ট করতে পারো, কারো কোনো আপত্তি নেই। ওকে, এখানে গ্রাম মানে হচ্ছে গিয়ে দ্রব, আর এখানে এটা হচ্ছে গিয়ে তোমার দ্রবণ। ওকে, সো একটু জিনিসটা মাথায় রাখবে, এখানে আমরা কারে নিয়ে কাজ করি দেখো, দ্রবণ নিয়ে কাজ করি, ঠিক আছে, এখানে আমরা দ্রবণ নিয়ে কাজ করি। আচ্ছা, এবার দেখো 2 নাম্বার ডেফিনেশন। 2 নাম্বার ডেফিনেশনে কি বলছে, এটা কিন্তু ডেফিনেশন। ওকে, তোমরা কিন্তু আর কেউ জিজ্ঞেস করবা না যে ভাইয়া কেন 100 গ্রাম দ্রাবক নিছেন, এটা হচ্ছে ডেফিনেশন। তোমার যদি কখনো মনে হয় যে ভাইয়া কেন 100 গ্রামই নিলেন, কেন 200 নিলেন না, তখন তুমি নিজেকে বলবা যে আমার নাম কেন এটা। ওকে, তখন তোমার কি আনসার আসবে বলো তো, তোমার নাম এইটা কারণ হচ্ছে তোমার বাপ মাই নাম রাখছে, আর কোনো ব্যাখ্যা নেই। আমার নাম শুভ, তার একটাই ব্যাখ্যা যে আমার বাপ মায়ের নাম রাখছে, আর কোনো ব্যাখ্যা নাই। সো এটাও কেন 100 গ্রাম দ্রাবক নেই, একটাই ব্যাখ্যা, যে বিজ্ঞানীরা যারা এটা ডেফিনেশন দিচ্ছেন তারা এটাকে ধরে নিছে 100 গ্রাম দ্রাবকে। সো তারা যেটা ধরে নিছে সেটাই আমাদের করা লাগতেছে। ওকে, সো 100 গ্রাম দ্রাবকে দেখছো, এখানে খেয়াল করো, এখানে প্রথমটাই ছিল হচ্ছে দ্রবণের ডেফিনেশন, আর এটা হচ্ছে কি কিসে, 100 গ্রাম দ্রাবকের ডেফিনেশন। ওকে, 100 গ্রাম দ্রাবকে, সো 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে আমরা বলি দ্রাব্যতা। সো এটাকে আমরা কেমনে প্রকাশ করতে পারি বলতো, দ্রাব্যতা ইজ ইকুয়াল টু দ্রব বাই দ্রাবক ইনটু হচ্ছে গিয়ে 100। ওকে, আর এখানে এককটা কি হবে বলতো, এখানে একটা হবে গিয়ে গ্রাম পার 100 গ্রাম দ্রাবক। বি কেয়ারফুল, এটা কিন্তু দ্রাবক আর উপরে একটা ছিল দ্রবণ। হ্যাঁ, সো এই টাইপের ম্যাথগুলো নরমালি কোনটা হয়, দ্রব প্লাস দ্রাবক ইজ ইকুয়াল টু দ্রবণ। ওকে, এই টাইপের যে ম্যাথগুলো সেগুলো আসলে আমরা এই যে গ্রাম পার 100 গ্রাম দ্রাবক দিয়ে করি। ওকে, সো এই ছিল হচ্ছে দ্রাব্যতার দুইটা ডেফিনেশন। আমরা পরবর্তীতে যাচ্ছি, আমরা দেখি হচ্ছে দ্রাব্যতা প্রকাশের দুইটা ভিন্ন পদ্ধতি। পদ্ধতি দুটোর দিকে একটু তাকাই। পদ্ধতি দুটো তো অলরেডি আমরা তোমাকে পড়াই দিছি। ওকে, একটা ছিল কি বলতো, একটা ছিল হচ্ছে গিয়ে একক, এখানে ছিল মোলারিটি। ওকে, মোলারিটি, মোলারিটি কেমনে প্রকাশ করি আমরা, বড় হাতের এম দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, মোলারিটি বা মোল পার লিটার। ওকে, মোল পার লিটার। আর এখানে ছিল কি বলতো, গ্রাম পার 100 গ্রাম দ্রাবক। ওকে, গ্রাম পার 100 গ্রাম দ্রাবক, এটা কিন্তু মাথায় রাখবা। ওকে, আর এটা দিয়ে নরমালি কোন ম্যাথগুলো করি আমরা বলতো, এই যে দ্রাব্যতার ম্যাথগুলো করি, দ্রব্য বাই দ্রাবক ইনটু হচ্ছে গিয়ে 100। ওকে, আচ্ছা, এখানে দেখো ভাই একটা ছোট্ট একটা কনভার্সন করা যায়, কনভার্সনটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। যেমন ধরো অনেক সময় দেখবা তোমাদেরকে বলে মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে কনভার্ট করো। ওকে,
বা তোমাকে হয়তো বলতে পারে যে গ্রাম পার 100-এ কনভার্ট করো, বা বলতে পারে গ্রাম পার, যে কোনোটাতে কনভার্ট করতে বলতে পারে। সো তুমি কিন্তু ইজিলি কনভার্ট করতে পারবা। এটা হচ্ছে কি ধ্রুবের ভ্যালু। আর এখানে বলো তো এটা কার ভ্যালু? দ্রবণের ভ্যালু, যে মনে যেন থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে দ্রবণ। আর এই জায়গাতে এটা হচ্ছে গিয়ে দ্রাবক। ওকে, গ্রাম পার 100 গ্রাম হলে এটা দ্রাবক। সো চিন্তা করো তো আমরা কেমনে এই কনভার্সনটা করব? আমরা কনভার্সন করব হচ্ছে এই সূত্র দিয়ে। S ইজ ইকুয়াল টু W/m ইনটু 1000 ডিভাইড বাই কি হবে? V মিলিলিটার। ওকে, সো দেখো তো S মানে কি আমার বলো তো? ঘনমাত্রা, মোল পার লিটার বা মোলারিটি। এখানে S মানে কি বলো তো? ঘনমাত্রা না? ওকে, সো খেয়াল করেন ভাইয়া, এই যে ঘনমাত্রা এটাই হচ্ছে গিয়ে এটা। ওকে, ভর দেখো তো, দ্রবের ভর, তাহলে দ্রব কোনটা বলো তো এখানে? এটা। আর ভলিউম কোনটা বলো তো? এটা। ওকে, তো সবগুলোই ভাই তোমাকে এখানে দাগাই দিছি। এই যে এস মানে হচ্ছে ঘনমাত্রা, মোল পার লিটার। ডাব্লিউ হচ্ছে গিয়ে কি? দ্রবের ভর। এখানে তুমি দ্রবের যে ভরটা বসা আছে ওটা বসাবা, এবং ফাইনালি দ্রবণ যে এমএল, এটা আয়তন ভি বসাবা। আর এম মানে তো আণবিক ভর, যে কম্পাউন্ড বলবে তুমি ওই কম্পাউন্ডের আণবিক ভরটা বসাবা। ঠিক আছে, আমরা পরবর্তীতে এটা নিয়ে একটা মেথড দেখবো নি। ওকে, সো এখন আমরা যাচ্ছি হচ্ছে কি দ্রাব্যতার বেসিক টাইপের একটা মেথড। দেখি একটা পোল কোশ্চেনের আনসার কি আপনারা দিবেন নাকি আমি করে দিব? সোজা এটা আমিই করে দিই। ঠিক আছে, দ্রাব্যতা 50। দ্রাব্যতা 50 মানে কি বলতো? ধ্রুব 50। ওকে, ধ্রুব 50 আর দ্রাবক কত বলতো? 100 গ্রাম। ঠিক আছে, দ্রাব্যতার এটা কিন্তু ডেফিনেশন। দ্রাব্যতা 50 মানে কি বলতো? ওই যে তোমাকে একটু আগে পড়াইছিলাম, মনে আছে? গ্রাম পার 100 গ্রাম দ্রাবক। ওকে, গ্রাম পার 100 গ্রাম দ্রাবক, এটা দ্রাব্যতার ডেফিনেশন। ঠিক আছে, সো দ্রাব্যতা 50 মানে মনে রাখবে এটা সবসময় দ্রবের পরিমাণ ইন্ডিকেট করে, অলওয়েজ। সো দ্রব 50, দ্রাবক 100। সুতরাং দ্রবণ কত হবে বলতো? দ্রবণ ইজ ইকুয়াল টু দ্রব প্লাস দ্রাবক। তাহলে 50 প্লাস 100 ইজ ইকুয়াল টু 150 গ্রাম। ওকে, সো এখানে আমার তাহলে আনসার কত আসতেছে? আনসার হচ্ছে কি সি, 50 গ্রাম দ্রব আর 150 গ্রাম দ্রবণ। হোপফুলি এই ফালতু ম্যাথ কারোরই কোনো সমস্যা নাই। ওকে, কারো কি ম্যাথে সমস্যা আছে? ওকে, দেখি আমি চ্যাট বক্সের দিকে তাকাইলাম। নো। ওকে, আচ্ছা পিয়াল তুমি বুঝো নাই পিয়াল? আচ্ছা পিয়াল তোমার জন্য আরেকবার বলতেছি, খেয়াল করো পিয়াল। পিয়াল দ্রাব্যতা 50 মানে কি বলতো? দ্রাব্যতা 50 মানে হচ্ছে গিয়ে 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব থাকে। ওকে, এটা তুমি তোমার মাথায় সেট করো। ওকে, দ্রাব্যতা যা দেওয়া থাকবে সেটা হচ্ছে 100 গ্রাম দ্রাবকে। ওকে, দ্রাব্যতা যা দেওয়া থাকবে সেটা হচ্ছে তোমার 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব। তাহলে বলো তো, মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা, পিয়াল খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা 20 মানে তাহলে কি বুঝাইতেছে বলতো? এটা বুঝাইতেছে সুতরাং 100 গ্রাম দ্রাবকে 20 গ্রাম দ্রব। ওকে, 100 গ্রাম দ্রাবকে 20 গ্রাম দ্রব, এটা একটু ভালো মতো মাথায় সেট করো। দ্রাব্যতা যা বলবে সেটাই হচ্ছে কি 100 গ্রাম দ্রাবকে ততটুকু দ্রব। সো দ্রাব্যতা 70 বললে কি হইতো বলো তো পিয়াল? তুমি বলো। ওকে, দ্রাব্যতা 70 বলতে কি হইতো? 100% দ্রাবকে 70 গ্রাম দ্রব। ওকে, দ্রাব্যতা 80 বললে কি হইতো? 100 গ্রাম দ্রাবকে 80 গ্রাম দ্রব। দ্রাব্যতা এক্স বললে কি হইতো? 100 গ্রাম দ্রাবকে এক্স গ্রাম দ্রব। অবশ্যই 100 গ্রাম দ্রাবকেই হবে, কারণ আমরা যেহেতু এখানে যে বলছিলাম দ্রব প্লাস দ্রাবক ইজ ইকুয়াল টু দ্রবণের যে ম্যাথগুলা সেগুলো আমরা কি করি? গ্রাম পার 100 গ্রাম দ্রাবকে করি। আর এটা দিয়ে নরমালি আমরা কেএসপি কেআইপি ম্যাথগুলা করি। ওকে, ঘনমাত্রা দিয়ে। ওকে, সো এই কোশ্চেনটা কি আবার বুঝছো কিনা পিয়াল একটু লিখে জানাবা কি তুমি চ্যাট বক্সে? তোমার জন্য রিপিট করছি। ওকে, পিয়াল কি লিখছো? লিখো না এখনো? আচ্ছা, সো এখানে খেয়াল করো। সো আচ্ছা, র্যান্ডম যদি কোনো কোশ্চেন থাকে টপিকস বাদে, ওগুলো কিন্তু তোমরা কিউএ তে বলবা। ওকে ওকে, পিয়াল বুঝছে, থ্যাংক ইউ পিয়াল। আচ্ছা, সো এই জিনিসগুলো কিন্তু ভাই এই যে বলছি, দেখো এটা কিন্তু দ্রাব্যতার ডেফিনেশন। হ্যাঁ, এটা কিন্তু মাথায় সেট করবা। দ্রব যেটাই হচ্ছে কি আমার মূল তুলনার বিষয়, এটা কি আমি কম্পেয়ার করি, অন্য কিছু না। দ্রব এটা কি মূল তুলনার বিষয়। দ্রাবক যার সাপেক্ষে তুলনা করি, এটার পরিমাণ নির্দিষ্ট 100 গ্রাম। ভাই এটা 100 গ্রামই, ঠিক আছে, এটা ডেফিনেশন, বাই ডেফিনেশন, আর কোনো কথা নাই। আর দ্রবণ কি? এই যে অবস্থান নির্দিষ্ট, এটা কি হবে? সম্পৃক্ত হবে। ওকে, দ্রাব্যতা কি পার্সেন্টে হইতে পারে? কেন পার্সেন্টে হবে? আমরা তো পার্সেন্টে নেই না, তোমরা দেখতেছো ডেফিনেশন গ্রাম পার 100 গ্রাম দ্রাবক। ওকে, এটা পার্সেন্টে বলি না। আচ্ছা, এবার দেখেন দ্রাব্যতা নির্ভরশীলতা। ওকে, 4টা দ্রাব্যতার প্যারামিটার আছে। সো খেয়াল করো, জিনিসগুলো খুব ইজি। মনে করো আমি দুটা বালতি নিলাম। ওকে, দুটা বালতির মধ্যে আমি প্রথম বালতিতে মনে করো রাখলাম হচ্ছে পানি, দ্বিতীয় বালতিতেও মনে করো পানি রাখলাম। সো খেয়াল করো, মনে করো আমি প্রথম বালতিতে সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলাম, দ্বিতীয় বালতিতে মনে করো আমি চিনি অ্যাড করলাম। ওকে, এরকম আর কি। সো খেয়াল করো ভাই, এখানে কিন্তু দ্রব্য আলাদা। সো দ্রব্য আলাদা হওয়া মানে কি? দ্রাব্যতাও কিন্তু আলাদা। অর্থাৎ লবণ কিন্তু খুব সহজে পানির সাথে মিশে যায়, দেখবে একটু ঝাঁকা দিলেই মিশে যায়। বাট চিনি পানির সাথে সহজে মিশে না। তোমার দেখবা চামচ দিয়ে নাড়তেই হয় নাড়তেই হয়, তাও দেখবা যে একটু নিচে পড়ে আছে। এই আর কি ব্যাপারটা। সো দ্রাব্যতা আসলে কার উপর ডিপেন্ড করে? দ্রবের উপর ডিপেন্ড করে। আবার আমরা এটাও বলতে পারি যে তোমার দ্রাব্যতাটা কার উপর নির্ভর করে বলতো? দ্রাবকের উপরও ডিপেন্ড করে। কেমনে বুঝাই? মনে করো এখানে নিলাম হচ্ছে আমি পানি, আর এখানে নিলাম মনে করো আমি জৈব দ্রাবক। ওকে, এটা জৈব দ্রাবক।
ওকে, সো খেয়াল করো ভাইয়া, খাবার লবণ কিন্তু পানির সাথে গলে যাবে, কিন্তু খাবার লবণ কোনোদিনও তেলের সাথে মিশবে না। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তোমার বাসায় নিশ্চয়ই সয়াবিন তেল আছে, অলিভ অয়েল আছে, সরিষার তেল, নারকেল তেল সবই আছে। তুমি এটার মধ্যে খাবার লবণ মিশায়া দেখো তো মিক্স হয় কিনা, কোনোদিনই মিশবে না। অর্থাৎ দ্রাব্যতা তোমার দ্রাবকের উপরও ডিপেন্ড করে। আচ্ছা, তাপমাত্রা চাপের উপরে একটু ডিপেন্ড করে, এটা আমরা নেক্সট স্লাইডে পড়ি, ঠিক আছে? এখানে ছোট্ট জায়গা, so আমরা এটা নেক্সট স্লাইডে পড়ি। সো দেখো, নেক্সট স্লাইডে আমরা তাপমাত্রার প্রভাব দেখি, ঘনমাত্রার সাথে তাপের কি সম্পর্ক, বা দ্রাব্যতার সাথে। সো এখানে আমরা লিখলাম হচ্ছে দ্রাব্যতা এস, দ্রাব্যতা এস এর সাথে টি এর গ্রাফ আঁকবো। ওকে, এস এর সাথে টি এর গ্রাফ আঁকবো। সো খেয়াল করেন ভাইয়া, আমরা এটা মনে করতেছি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য। ওকে, এটা দেখো হচ্ছে তাপ হারি বিক্রিয়ার জন্য। ওকে, সো পরেরটা পরে দেখতেছি, আগে এটা দেখো। সো একটু তো তোমরা জানো যে লাসাতিলের নীতি, এটা মনে হয় ক্লাস 9-10 আমরা সবাই সবচেয়ে ভালো পড়ছি, কেমিস্ট্রি বইয়ে সবচেয়ে বেশি মনে পারতাম হচ্ছে লাসাতিলের নীতি। সো লাসাতিলের নীতিটা ছিল এরকম যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিলে বিক্রিয়া কই যায় বলতো? বিক্রিয়া পেছনে যায়। ওকে, এটা কিন্তু লাসাতিলের নীতি। কেন পেছনে যায় এই কোশ্চেনটা আর করো না, ক্লাস 9-এর জিনিস পড়ছো। ওকে, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিলে বিক্রিয়া পেছনে যায়, কারণ সাম্য অবস্থা বাম দিকে শিফট করে। আর বিক্রিয়া পেছনে যাওয়া মানে কি একটু চিন্তা করো তো ভাইয়া। মনে করো এবি এখানে সলিড ফর্মে আছে। ওকে, তুমি ওর সাথে পানি দিলা, পানি দিলে কি হবে বলো তো? দ্রবীভূত হবে। দ্রবীভূত হয়ে কি হয়েছে? অ্যাকোয়াসে কনভার্ট হয়েছে। ওকে, সো অ্যাকোয়াস মানে কি মনে বলো তো? অ্যাকোয়াস মানে হচ্ছে দ্রবীভূত। ওকে, অ্যাকোয়াস মানে হচ্ছে দ্রবীভূত। সো চিন্তা করো, বিক্রিয়া যেহেতু পেছনে যায়, যে বিক্রিয়া ভাইয়া পেছনে যায়, ভাইয়া চিহ্ন দিয়ে দিলাম, বিক্রিয়াটা পেছনে যায়, তাহলে চিন্তা করো তো, এই যে অ্যাকোয়াস মানে দ্রবীভূত অবস্থায় আছে, আর এখন দ্রবীভূত অবস্থা থেকে সে কি হয়ে গেছে? এস মানে সলিড হয়ে গেছে। দ্রবীভূত অবস্থা থেকে সলিড হয়ে গেছে, তাহলে বলো তো মানে কি? সলিড হয়ে যাওয়া মানে কি? নিচে তলানি পড়ে যাওয়া, ঠিক আছে? নিচে তলানি পড়ে যাওয়া, তার মানে কি হয়েছে? সুতরাং দ্রাব্যতা কি হয়েছে বলতো? সুতরাং দ্রাব্যতা হ্রাস পাইছে। ওকে, সুতরাং দ্রাব্যতা হ্রাস পাইছে। আপনারা বুঝছেন কিনা? হ্যাঁ, চ্যাট বক্সে অলরেডি দেখি মানুষজন লিখে ফেলছেন। ওকে, ওকে, ভেরি গুড, আপনারা বুঝতে পারছেন। ওকে, সো আমরা তাহলে পরেরটাই যাই। ওকে, সো দেখো তাপহারী বিক্রিয়া। সো তাপহারী বিক্রিয়া আমি জানি, তাপহারী বিক্রিয়ায় তাপ দিলে বিক্রিয়া কই যায় বলতো? বিক্রিয়া সামনে যায়। আর বিক্রিয়ার সামনে যাওয়া মানে কি বলতো? সো বিক্রিয়ার সামনে যাওয়া মানে কি? সামনে যাওয়া মানে হচ্ছে কি, আমার এই সলিডটা কিসে কনভার্ট হবে বলতো? এ প্লাস অ্যাকোয়াস প্লাস বি মাইনাস অ্যাকোয়াস, তার মানে সে কি হয়েছে? দ্রবীভূত হইতেছে, অর্থাৎ আমার কি হইতেছে? দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে। ওকে, আচ্ছা, দ্রাব্যতা বৃদ্ধি পাইছে। এবার দেখো থার্ড এক্সাম্পলটা হচ্ছে কি তোমার একটা কেলাস পানির জন্য, ঠিক আছে? আমি একটু লিখি, কোন কালি নেই, গ্রিন কালি নেই। ওকে, এটা হচ্ছে কেলাস পানির জন্য। কেলাস পানি, সো কেলাস পানি আমরা কাদেরকে বলি তোমরা জানো, যেমন কপার সালফেট 5 অণু পানি, বা সোডিয়াম সালফেট 10 অণু পানি, ঠিক আছে? এগুলাকে বলি হচ্ছে আমরা কেলাস পানি। আর ঠিক আছে, এটাকে বলি আমরা কেলাস পানি, বা এটাকে আমরা অনেকে, তোমরা এটাকে বলে হাইড্রেটেড সল্টও বলতে পারো, অথবা শোধক কেলাসও বলতে পারো। হ্যাঁ, শোধক লবণ। ওকে, আর এই লবণটার নাম তো অনেকে জানো মনে না, এটার নামটা হচ্ছে গ্লুবাল লবণ। এটাও তোমার একবার অ্যাডমিশন পরীক্ষায় আসে, যে গ্লুবাল লবণের সংকেত কি। কোশ্চেন ব্যাংক খুললে দেখবা যে কোনো একটা জায়গায় পাবা যে গ্লোবাল লবণের সংকেত কি। সো ভাই, কেলাস পানির ক্ষেত্রে কি হয় জানো? একটা মজার ব্যাপার হয় কেলাস পানির ক্ষেত্রে। একটা মজার ব্যাপার হয়, সো এটা দেখাবো। তার আগে একটু গ্রাফগুলো একটু দেখাইনি। দেখো, প্রথমটার ক্ষেত্রে দেখো ভাইয়া, গ্রাফটা এখন দেখো, গ্রাফটা তো আমি আঁকতেই ভুলে গেছি। দেখো এই যে তাপ বাড়াইলে কি হয়েছে? দ্রাব্যতা হ্রাস পায়। সো দ্রাব্যতা হ্রাস পাওয়া মানে কি? যে সাই করে কমবে। ওকে, দ্রাব্যতা হ্রাস পাইছে। ওকে, দ্রাব্যতা হ্রাস পাইছে। পরেরটার ক্ষেত্রে কি হবে বলতো? দ্রাব্যতা যেহেতু বৃদ্ধি পায়, তার মানে এটা কি হবে? সাই করে বৃদ্ধি পাবে। ওকে, এই যে দেখো দ্রাব্যতা বৃদ্ধি পাইছে। আর তোমার এই কেলাস পানির ক্ষেত্রে কি হয়? দ্রাব্যতা একবার তোমার বৃদ্ধি পায়, আর একবার তোমার হ্রাস পায়। ওকে, দ্রাব্যতা প্রথমে তোমার বৃদ্ধি পায়, তারপর হচ্ছে তোমার ধীরে ধীরে হ্রাস পায়। এটা হচ্ছে তোমার 32.2 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর এখানে ছিল হচ্ছে আমার কক্ষ তাপমাত্রা। কেন এরকম হয় বলতেছি। এটা ছিল কক্ষ তাপমাত্রা, আর এখানে তো বললাম আমি 32.4 ডিগ্রি। সো খেয়াল করো, এখানে কি আছে? এখানে আছে হচ্ছে সোডিয়াম সালফেট। আর এখানে কি আছে বলতো? এখানে ছিল হচ্ছে সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি। সো তোমরা বুঝতে পারতেছো, সোডিয়াম সালফেট 10 অণু পানিকে যখন তুমি তাপ দিবা, তার পানিটা কি হয়েছে বলতো? পানিটা শুকায় গেছে। সো সোডিয়াম সালফেট 10 অণু পানি থেকে সোডিয়াম সালফেটে পরিণত হওয়া, এটা হচ্ছে গিয়ে তোমার কি? এটা একটা তাপহারী প্রক্রিয়া, তাই দ্রাব্যতা বৃদ্ধি পায়। এবং সোডিয়াম সালফেট থেকে যখন পানিগুলো শুকায় যায়, তারপরে এটা একটা কি হয়ে যায়? তাপ উৎপাদী প্রক্রিয়া হয়, এই জন্য দ্রাব্যতা ধীরে ধীরে হ্রাস পায়। ওকে, এই ছিল হচ্ছে ঘটনা। চাপের প্রভাব দেখো, খুবই ইজি জিনিস। চাপের প্রভাব আমাদের ব্রিটিশ রসায়নবিদ হেনরি এর সূত্রটা দিচ্ছেন। ব্রিটিশ রসায়নবিদ, তার নাম হচ্ছে কি হেনরি।
সো তার নাম অনুসারে এটাকে বলি হচ্ছে আমরা হেনরির সূত্র। সো ব্রিটিশ রসায়নবিদ হেনরি কি সূত্র দিচ্ছেন বলতো? উনি বলছেন হচ্ছে গিয়ে তরল পদার্থে, উনি বলছে তরল পদার্থে গ্যাসের দ্রাব্যতা, তরল পদার্থে গ্যাসের দ্রাব্যতা প্রযুক্ত চাপের সমানুপাতিক। ওকে, প্রযুক্ত চাপের সমানুপাতিক। ওকে, সো ওকে, এটা ছিল হচ্ছে গিয়ে তার সূত্র, এটা হেনরির সূত্র ছিল। সো গ্যাসের দ্রাব্যতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা। চাপ মানে হচ্ছে পি দ্বারা। সো আমাদের বিজ্ঞানী হেনরির সূত্র ছিল এস সমানুপাতিক পি। সো এখানে আমি একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, এস ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? কেপি। কে হচ্ছে গিয়ে কি বলতো? কে হচ্ছে গিয়ে হেনরি ধ্রুবক। ওকে, কে হচ্ছে গিয়ে হেনরি ধ্রুবক। সুতরাং কে এর এককটা কি হবে বলতো? কে এর এককটা হবে গিয়ে এস বাই পি। আর এস বাই পি মানে কি বলতো? ঘনমাত্রা বাই চাপ। সো ঘনমাত্রা বাই চাপের একক কি বলতো? মোলারিটি পার এটিএম। ওকে, মোলারিটি পার এটিএম, বা কেউ যদি মন চায় এটাকে ভাঙাও লিখতে পারো, মোল পার লিটার পার এটিএম। ওকে, এই ছিল হচ্ছে গিয়ে হেনরির সূত্র। এখন দেখো হেনরির সূত্রের মেইন অ্যাপ্লিকেশনটা কই জানো? হেনরির সূত্রের মেইন অ্যাপ্লিকেশনটা হচ্ছে গিয়ে তোমার বাস্তব জীবনে তুমি তোমার পাবা। মনে করো এটা হচ্ছে একটা কোকা কোলার বোতল। ওকে, মনে করো এটা একটা কোকা কোলা বা সেভেন আপের বোতল। ওকে, সো কোকা কোলা বা সেভেন আপের বোতলে কি থাকে বলতো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত থাকে, অর্থাৎ তরল পদার্থে এখানে গ্যাস কোন অবস্থায় থাকে? দ্রবীভূত অবস্থায় থাকে। তাই তরল পদার্থটা হচ্ছে কি এখানে দ্রাবক, এবং গ্যাস হচ্ছে কি এখানে আমার কি বলতো? দ্রব। ওকে, সো তরল পদার্থে গ্যাসের যে দ্রাব্যতা, তাকে আমরা আসলে কি বিজ্ঞানী হেনরি এটা নিয়ে সূত্র দিছে। কেমন ব্যাপারটা আমি তোমাকে আরেকবার এক্সপ্লেন করি। যেমন ধরো আমরা বলি অনেক সময় যে বোতলের মুখটা লাগায় রাখো, নাহলে কি হবে? ঝাঁজ উড়ে চলে যাবে। সো ঝাঁজ উড়ে চলে যাওয়া মানে কি বলতো? এই যে আসলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাই কি হইতেছে বলতো? উড়ে চলে যাইতেছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাই উড়ে চলে যাইতেছে। সো কারণ কি? তুমি যখন বোতলের মুখটা খুলে রাখছো তখন কি হয়েছে? ভেতরে চাপ কমে গেছে। আর চাপ কমে যাওয়ার ফলে কি হবে বলতো? চাপের সাথে দ্রাব্যতার সমানুপাতিক সম্পর্ক। চাপ কমবে তাই দ্রাব্যতাও কমবে। ঠিক আছে, তাই কার্বন ডাইঅক্সাইড গ্যাস টাটা বাই বাই উড়ে চলে যাবে। ওকে, আর যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রথম প্রথম দ্রবীভূত করানো হয়েছিল তখন অনেক এক্সট্রা চাপ দিয়ে আসলে তোমার এই কার্বন ডাইঅক্সাইডটা সেভেন আপ বা কোকের মধ্যে ডিজলভ করা হয়েছিল। ওকে, এই ছিল হচ্ছে ঘটনা। ছোট্ট একটা ম্যাথ রাখছি, বাচ্চাদের ম্যাথ। কারণ হেনরি ধ্রুবক নিয়ে কোনো ম্যাথ তোমাদের পরীক্ষায় আসে না। ঠিক আছে, তেমন একটা আসে না, খুব কম গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে আসে, অত একটা না, এত একটা গুরুত্বপূর্ণ না। সো ভাই ছোট্ট একটা ম্যাথই রাখছি আর কি। দেখো এখানে কি দেওয়া আছে? একটা প্রেসার দেওয়া আছে পি, তোমার এখানে হেনরি ধ্রুবক দেওয়া আছে কে, তোমাকে বলছে দ্রাব্যতা কত? এস। সুতরাং দ্রাব্যতা কত হবে? এস ইজ ইকুয়াল টু কেপি। তোমরা কে এর মান বসাও, পি এর মান বসাও, তুমি যা পাবা তাই হচ্ছে কি তোমার আনসার। আনসার পাবা হচ্ছে 1.3524 ইন্টু 10⁻³ মোলার। ওকে, ওকে, হয়তো অবজেক্টিভে আসলে আসতে পারে। ওকে, সো আমরা একটু দেখবো হচ্ছে চ্যাট বক্সে আপনাদের রেসপন্স। আচ্ছা, মাসুকা এটা দেখতে ব্লাড ব্যাগের মতো লাগতেছে না? আসলে ঠিক বলছো তো, সেভেন আপের মতন হয়নি, আমি ড্রয়িং এ ভালো না। না আরমান, সায়েন্টিস্টদের নামগুলো এক্সামে আসবে না, ঠিক আছে? সায়েন্টিস্টের নাম আসবে না, বাট তোমাকে যদি বলে হেনরির সূত্রটি লিখো, তখন তোমার যদি এখন সায়েন্টিস্টের নামই মনে থাকে না থাকে, তোমার যদি মনে হয় আই হাই হেনরি কে, আমার বাসার নিচে দারোয়ান নাকি আমার এলাকার মুদির দোকানদার, আমার তো মনেই নাই, তাইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে। না 20°C তাপমাত্রার কোনো এফেক্ট নেই, এটা জাস্ট একটা ফিক্সড টেম্পারেচার আর কিছুই না, ফিক্সড টেম্পারেচার আর কিছুই না। ওকে, আচ্ছা, এটা ফিক্সড টেম্পারেচার আর কিছুই না। ওকে, কারণ আমরা এক্সপেরিমেন্ট গুলো একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে করছি আমি। হ্যাঁ, কারণ টেম্পারেচারের সাথে তোমার দ্রাব্যতার সম্পর্ক আছে, এটা তো তোমরা জানোই। ওকে, সো গেল আর কি এই জিনিসটা। তাহলে আমরা যাই হচ্ছে পরের স্লাইডে আসো, একটা ম্যাথ করি আমরা। দেখা আছে এখানে কোন যৌগের কোন দ্রব্যের দ্রাব্যতা দেওয়া আছে হচ্ছে 80। ওকে, সো ম্যাথমেটিক্সে যাই, দেখো দ্রব্যের দ্রাব্যতা দেওয়া আছে হচ্ছে কি 80। সো দ্রাব্যতা 80 মানে আমরা কি বুঝি বলতো? দ্রাব্যতা 80 মানে আমরা কি বুঝি বলতো? কি বুঝি বলতো? আমাদের কি মনে আছে? দ্রাব্যতা 80 মানে হচ্ছে কি ভাই, সোজা কথা, রাফি আমি আমার সময় মতো ব্রেক দিব, তোমার ব্রেক নিতে ইচ্ছে হলে নিজের ব্রেক নিজে নাও। ঠিক আছে, তোমাদের আর 1 থেকে 2 মাস পরে পরীক্ষা, চিন্তা থাকবে পড়াশোনা নিয়ে, বাট তোমরা চিন্তা করো ভাই ব্রেক, ভাই ব্রেক, ভাই এটা করেন, ভাই সেটা করেন, ভাই আর নিতে পারতেছেন, এগুলো কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, তোমার কথা থাকে ভাই আরো পড়ান, আরো পড়ান, ব্রেক নাই। হ্যাঁ, এরকম টাইপের ব্যাপার স্যাপার। যার ব্রেক লাগবে সে পার্সোনাল ব্রেক নিয়ে নাও, আমি আমার সময় মতো ব্রেক দিব। ব্রেক নিয়ে চ্যাট বক্সে কেউ কিছু লিখবে না। ওকে, ইউ হ্যাভ দ্য রাইট, ইউ হ্যাভ দ্য ফ্রিডম। তোমার ভাল লাগবে না তুমি চলে যেতে পারো, তোমার ভাল লাগবে না তুমি ব্রেক নিতে পারো। ওকে, কিন্তু আমি কি করব এটা আপনার বলা লাগবে না। এটা আমার ক্লাস বলে না, এটা কারো ক্লাসেই বলবেন না। ঠিক আছে, এটা কিন্তু একটা বেয়াদবি হয়, তুমি জানো? এটা আমরা টিচাররা, প্রায় সব টিচারাই বলে যে স্টুডেন্টদের পড়াইতেছি, এত কষ্ট করতেছি, কিন্তু চ্যাট বক্সে পোলাপাইন লিখতে থাকে ভাই ব্রেক দেন, ভাই ব্রেক দেন। মনে হইতেছে যে আমি,
ঠিক আছে? এটা সব টিচারদেরই কথা, যেটা কিন্তু আসলে বলবা না তোমাদের উচিত। কারণ একটা ভাইয়া তোমাদেরকে জানে, সে কোনো কি তোমরা বলতে পারবা যে কোনো ভাইয়া তোমাদেরকে ব্রেক দেয় না? 5 মিনিট কিন্তু ব্রেক সব ভাইয়াই দেয়। তাহলে কেন তোমরা ব্রেক দেন করো? নিশ্চয়ই ভাইয়ার একটা প্ল্যান আছে যে ভাই এই সময়টায় ব্রেক দিবে। ঠিক আছে? সো এই কাজগুলা করবা না। আমার ক্লাস বলে না, কোনো টিচারের ক্লাসে করবা না। ওকে? আচ্ছা। সো সো আমরা যাই হচ্ছে গিয়ে দ্রব্যের দ্রাব্যতা কত। সো দ্রব্যের দ্রাব্যতা কত দেওয়া আছে এখানে দেখো তো, 80 দেওয়া আছে। সো 80 মানে কি বলতো? আমরা বলতে পারি যে 100 গ্রাম দ্রাবকে 80 গ্রাম দ্রব্য। ঠিক আছে? দ্রাব্যতা 80 মানে কি? 100 গ্রাম দ্রাবকে 80 গ্রাম দ্রব্য। আর তোমাকে প্রশ্নে কি বলা আছে? 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে। তার মানে এখানে কতটুকু বলতো? 1 কেজি মানে হচ্ছে গিয়ে 1000 গ্রাম দ্রবণ নিয়ে। ওকে? সো দেখো তো 1 কেজি 100 গ্রাম দ্রাবকে 80 গ্রাম দ্রব্য। সুতরাং এখানে দ্রবণ কতটুকু হয়? দ্রবণ ইজ ইকুয়াল টু দ্রব্য প্লাস দ্রাবক ইজ ইকুয়াল টু, তাহলে কত হইতেছে? 80 প্লাস 100 সমান সমান 180 গ্রাম। ওকে? তাহলে আমরা একটা ছোট্ট একটা ঐকিক নিয়ম করবো আর কি, যে 180 গ্রাম দ্রবণে 180 গ্রাম দ্রবণে দ্রব্য হচ্ছে গিয়ে 80 গ্রাম। ওকে? সুতরাং 1 গ্রাম দ্রবণে কত? সুতরাং 1000 গ্রাম দ্রবণে কত? তাহলে এটা কি দাঁড়াইতেছে? 80 বাই 180 ইন্টু 1000। ইজি, খুবই ফালতু অঙ্ক। হ্যাঁ, ফালতু অঙ্ক এই জন্য বলতেছি, সোজা এই জন্য ফালতু বলতেছি, বাট অঙ্কটা কিন্তু ফালতু না। দেখছেন কোন জায়গায় আসছে? বস বস জায়গায় আসছে। ওকে, রুয়েটে চলে আসছে। আচ্ছা, সো আমি কি পেয়ে গেলাম বলতো? এতটুকু দ্রব্য পেয়ে গেছি। সো এতটুকু দ্রব্য যেহেতু পেয়ে গেছি, তাহলে তো এখন আমি দ্রাবকও বের করতে পারবো। দেখো, আমাকে দ্রব্য জিজ্ঞেস করছে, আর কি জিজ্ঞেস করছে? দ্রাবক জিজ্ঞেস করছে। তাহলে দ্রাবক কতটুকু বলতো? দ্রাবক ইজ ইকুয়াল টু দ্রবণ মাইনাস দ্রবণ। সো দ্রবণ এখানে কত? দ্রবণ তো এই যে এখানে আমার 1000ই, ঠিক আছে? দ্রবণ এখানে 1000, আর দ্রব্য হচ্ছে কি এখানে কত পেলাম? দেখো 444 মাইনাস 444.44, সো সমান সমান হচ্ছে গিয়ে 555.56 গ্রাম। ওকে, এই হচ্ছে কি আমাদের আনসার। ওকে, সো আমরা যাই হচ্ছে গিয়ে পরের স্লাইডে একই রকম একটা পোল আছে, দেখি আনসার করো। একই রকম জিনিস আনসার করবেন কি? করেন দেখি। আপনাদের এটা কত নাম্বার পোল? এটা হচ্ছে কি 3 নাম্বার পোল না? ওকে, 3 নাম্বার পোল। 30 সেকেন্ড, খুবই ইজি ম্যাথ। 30 সেকেন্ড দেওয়া, বেশি দেওয়া যাবে না। দেখি 30 সেকেন্ডে কয়জন ভাই আপনি আনসার করতে পারে। হ্যাঁ নিশা, টেম্পারেচার এফেক্ট তো সবসময় থাকে দ্রাব্যতা, এই জন্য দেখো আমরা টেম্পারেচার ফিক্সড করে দিই সবসময়। ঠিক আছে? আর টেম্পারেচার চেঞ্জ হলে কি ধরনের চেঞ্জ হবে এটা নিয়ে ভাই ম্যাথ করবো, সমস্যা নাই। আরমান জিজ্ঞেস করছে ভাই এত সহজ ম্যাথ কেন আসে? আরমান, তুমি বিশ্বাস করো, তোমার এডমিশন পরীক্ষায় 90% জিনিস তোমার খুবই সোজা আসে, বাট আমরা কেন পারি না বলতো? আমরা পরীক্ষা হলে খুবই নার্ভাস হয়ে যাই। ঠিক আছে? আমাদের হার্টবিট বেশি থাকে, আমাদের মাথা হ্যাং খেয়ে যায়। ঠিক আছে? এইসব কারণে আসলে আমরা এই সোজা সোজা জিনিসগুলো পারি না, বাট খুব সোজা জিনিস আসে, খুবই সোজা জিনিস আসে। তুমি যদি সোজা জিনিসগুলো ঠিক মতো আনসার করে আসো, তোমার এডমিশন কে ঠেকায়? কে ঠেকায়? ঠিক আছে? বাট কথা হচ্ছে কি জানো, আমাদের এক্সাম ফোবিয়া তো আছে, ইভেন আমারও আছে, আমার না সবারই আছে। এক্সাম জিনিসটাই তো আতঙ্ক। ঠিক আছে? সো এই আর কি। আচ্ছা দেখি, সো 65% মানুষজন কারেক্ট আনসার দিচ্ছেন, তাও অনেকে ভুল করছেন। দেখছেন? ইচ্ছা করে মনে ভুল করছেন। ওকে, ইচ্ছা করে মনে ভুল করছেন। সো এখানে দেখো তো, দ্রাব্যতা 50 মানে কি? দ্রাব্যতা 50 মানে কি? 100 গ্রাম দ্রাবকে 50 গ্রাম দ্রবণ। ঠিক আছে? সুতরাং তাহলে দ্রবণ কত হয় বলতো? দ্রবণ ইজ ইকুয়াল টু 50 প্লাস 100 সমান সমান হচ্ছে গিয়ে 150 গ্রাম। তাহলে আমরা কি বলবো বলতো? 150 গ্রাম দ্রবণ তৈরি করতে কতটুকু দ্রব্য লাগতেছে? তোমার এখানে 50 গ্রাম, 1 গ্রামে কত? সুতরাং আমার প্রশ্নে কত দেওয়া আছে? 300 গ্রাম। 300 গ্রাম দ্রবণ তৈরি করতে কত? 50 বাই 150 ইন্টু 300। এটা তো মুখে মুখে করা যায়, দেখছো? তো এটা আনসার কত? আনসার হচ্ছে গিয়ে 100। ওকে, ওকে। সো আসো আমরা কি এই ম্যাটটার পরে ব্রেকে যাব? ঠিক আছে, দেখি এই ম্যাটটার পরে কি ব্রেকে যাব? হ্যাঁ, এই ম্যাটটার পরে ব্রেকে যাব। আচ্ছা, সো খেয়াল করো, এখানে আপেক্ষিক গুরুত্বের একটা ম্যাথ আছে। সো প্রথম কথা হচ্ছে গিয়ে ভাইয়া, তোমাদের যদি প্রশ্নে কখনো পরীক্ষায় আপেক্ষিক গুরুত্ব দিয়ে দেয়, তুমি এটাকে ঘনত্ব ধরবা। আপেক্ষিক গুরুত্ব দেওয়া মানে হচ্ছে কি, এটাকে তুমি কি ধরবা বলতো? ঘনত্ব ধরবা। আর আপেক্ষিক গুরুত্ব কি তোমাদের কি মনে আছে? আগু। আগু মানে কি? কোন তরলের সাপেক্ষে, কোন তরলের ঘনত্বের সাপেক্ষে সাপেক্ষে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির ঘনত্বকে, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির ঘনত্বকে বলি হচ্ছে আমরা, পানির ঘনত্বকে আপেক্ষিক গুরুত্ব বলে। ওকে, আগু বলে, আপেক্ষিক গুরুত্ব বলে। ঠিক আছে? আপেক্ষিক গুরুত্ব একটা ঘনত্ব, সোজা কথা। তোমার আপেক্ষিক গুরুত্ব দিবে, তুমি এটাকে ঘনত্ব ধরে নিবে 1.25। কোশ্চেনে কি দেওয়া আছে দেখো তো? 50 ml দ্রবণ। সো এখানে আমার মেইন কাজটা কি জানো? তোমার মেইন কাজটা হচ্ছে তোমার এই এমএল টাকে কিসে কনভার্ট করতে হবে? এমএল টাকে গ্রামে কনভার্ট করতে হবে। সো কেমনে কনভার্ট করবো বলো তো? আমরা জানি রো ইজ ইকুয়াল টু এন বাই ভি। ঠিক আছে? রো দেওয়া আছে 1.25, ভি দেওয়া আছে 50 ml।
সুতরাং আমরা তো ভর নিয়ে কাজ করতেছিলাম এতক্ষণ, সুতরাং ভর এম কি হবে বলতো, রো ইন্টু ভি। রো এর মান কত, 1.25, ভি এর মান কত, 500। সো এখানে এটা কত দাঁড়াইতেছে আমার, 62.5 গ্রাম দ্রবণ। ওকে, 62.5 গ্রাম দ্রবণ। সো এখন তোমাকে ফাইনালি কি জিজ্ঞেস করছে দেখো তো, দ্রাব্যতা কত। ফাইনালি জিজ্ঞেস করছে তোমাকে দ্রাব্যতা কত। ওকে, সো দ্রাব্যতা বের করতে বলছে যখন, আমরা দ্রাব্যতার সূত্র অ্যাপ্লাই করে দিব। দ্রাব্যতা ইজ ইকুয়াল টু গিয়ে কি বলেন তো, দ্রব বাই দ্রাবক ইনটু হচ্ছে গিয়ে 100। দ্রব এখানে কতটুকু দেখো তো, আমাকে কোশ্চেনে বলা আছে যে দ্রব হচ্ছে গিয়ে কত, 12.5 গ্রাম। সো বসাইলাম উপরে 12.5। দ্রাবক কতটুকু দেখো তো, দ্রাবক তো আমাকে প্রশ্নে দেওয়া নেই। ওকে, সো আমার এই যে এখানে দ্রবণ জানি, দ্রব জানি, সুতরাং দ্রাবক কত হবে বলতো, দ্রাবক ইজ ইকুয়াল টু দ্রবণ মাইনাস দ্রব। তার মানে এখানে কত হবে, 62.5 মাইনাস 12.5 সমান সমান এখানে কত আসতেছে, 50 গ্রাম। সো আমার এখানে দ্রাবক হচ্ছে গিয়ে 50 গ্রাম। এটার ক্যালকুলেশন মুখে মুখে করা যায়, দেখছো, 25 গ্রাম। সো এটা হচ্ছে কি আমার আনসার। সো দ্রাব্যতা কত হবে বলতো, দ্রাব্যতা হচ্ছে কি 25। আনসার হচ্ছে কি দ্রাব্যতা 25। গ্রামটা কেটে দেই, আনসার হচ্ছে কি দ্রাব্যতা 25। এটাই হচ্ছে কি আনসার। ওকে, আরেকটা কথা একটু মনে রাখবা, যে যদি তোমার কোশ্চেনে হ্যাঁ রো দেওয়া না থাকে, রো দেওয়া না থাকে, রো দেওয়া না থাকলে রো ইজ ইকুয়াল টু 1। ওকে, রো ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু কত দাঁড়াইতেছে বলতো, সুতরাং এ রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। সুতরাং এম ইজ ইকুয়াল টু কত হবে বলতো, এম ইজ ইকুয়াল টু ভি হবে। অর্থাৎ রো ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তার মানে 1 ml যে কথা, 1 গ্রাম একই কথা। ঠিক আছে, এরকম আর কি। তাহলে বলতো 50 ml সমান কত হইতো, 50 গ্রাম হইতো, যদি আমাদেরকে কি দিত, রো না দিত। ওকে, তো এই ছিল হচ্ছে ঘটনা। এই হচ্ছে কি আমাদের ব্রেকে যাওয়ার আগের ম্যাথ। আপনারা কি ম্যাথটা বুঝতে পারছেন? তুষার, তুমি চিন্তা করো আপেক্ষিক গুরুত্বের কেন একক নেই, তুমি নিজে চিন্তা করো, দুইটা তুলনা, সো কেন একক থাকবে তুমি নিজে চিন্তা করো। ওকে, আপনারা কি বুঝতে পারছেন ভাইয়া? ওকে, ওকে, ভেরি গুড। সো আমরা তাহলে একটা ব্রেকে যাচ্ছি। আচ্ছা, আরেকটা বার বলতেছি, সো আমরা ব্রেকে যাচ্ছি, ব্রেকের মধ্যে আরেকবার বলতেছি, যারা বুঝো নাই তারা থাকো। সো এখন বাজে হচ্ছে 3টা 23, আমরা 3টা 28 পর্যন্ত, 3টা 28 স্টার্ট করবো। ওকে, 3টা 28 স্টার্ট করবো। সো এখন আমরা ব্রেকে আছি। সো যারা বুঝো নাই তারা শুনো, আর যারা বুঝছো তারা ব্রেকে থাকো, সমস্যা নাই। আচ্ছা, সো যারা বুঝো নাই তারা আবার খেয়াল করো। আচ্ছা, আমি কি কোথাও 500 আর 50-এর মধ্যে গোলমিল করছি? তোমরা কি লিখতেছো চ্যাট বক্সে? না, ঠিকই তো লিখছি সব জায়গায়। আচ্ছা বাঁধন, তুমি ভুল লিখছো। ওকে, তুমি আচ্ছা, ঠিক আছে বাঁধন। ওকে, সো খেয়াল করো, ব্রেকে আছে, যাদের একটু রিপিট দরকার তারা আবার একটু শোনো। আমার যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, আপেক্ষিক গুরুত্বকে আমরা কি ধরবো, এই ভি আমি কোন জায়গায় 500 লিখছি রে বেটা, আমি তো কোথাও ভি 500 লিখিনি, আমি তো ভি 50 লিখছি, আমি দেখছি। আচ্ছা, এখানে 500 লিখছি নাকি? ও, এই জায়গার কথা বলছো নাকি? ওকে, এই জায়গার কথা, একটা শূন্য মুছা দাও, শেষ কাহিনী তো খতম, আনসার তো ঠিক আছে। ওকে, সো দেখেন ভাইয়া, যারা বুঝো নাই, আমরা বলছি কি যে আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকলে আমরা এটাকে কি ধরবো, ঘনত্ব ধরবো। ওকে, সো ঘনত্ব হচ্ছে 1.25। সো ঘনত্বের মেইন কাজ কি, এখানে আমার মিলিলিটারকে গ্রামে কনভার্ট করতে হবে। আমি মিলিলিটারকে গ্রামে কনভার্ট করলাম। 50 গ্রাম দ্রবণ মানে এখানে 62.5 গ্রাম দ্রবণ। দ্রাবক বের করলাম, দ্রব দেওয়া আছে, সুতরাং দ্রাব্যতা মানে কি, দ্রব বাই দ্রাবক, কাহিনী খতম, শেষ। ওকে, আর যদি রো দেওয়া না থাকতো আমরা কি করতাম বলতো, মানে এম আর ভি কে একই ধরতাম, অর্থাৎ 1 ml সমান 1 গ্রাম ধরতাম, 50 ml মানে 50 গ্রাম ধরতাম, সেম কাহিনী। সো যারা বুঝেন নাই প্রথমে, তারা কি এখন বুঝছেন? চ্যাট বক্সে লিখতে পারেন, আর আমরা একটু গল্প গুজব করি। রোজেন ভাইয়া কি আছিস? রোজেন, ভাইয়া আছি। ওই চার্জের অবস্থা খারাপ, তো তাই সব মাইক টাইক একটু অফ করা। বুঝছি বুঝছি, আর কি অবস্থা, নিবিড় তাহলে ওইখানে আছে না? হ্যাঁ হ্যাঁ, নিবিড়ের যে আরেকটা ফোনে মেসেজ দিচ্ছে আর কি, ও ও ওখানে আছে আর কি, এদিকে তো নাই, সম্ভাবনা নাই আর কি। আচ্ছা আচ্ছা, প্যারা নাই প্যারা নাই, ওকে। জি ভাইয়া। আচ্ছা, সো দেখি আপনারা কি বলছেন এখন চ্যাট বক্সে। রাফি, যে দেখো এমএল কে কিভাবে গ্রামে কনভার্ট করবা তুমি একটু দেখো। হ্যাঁ, এখানে দেখো, এখানে সবগুলো কিন্তু লিখে দিছি ভাই, এমএল কে কেমনে গ্রামে কনভার্ট করবা। এমএল কে গ্রামে কেমনে কনভার্ট করবা, এই যে দেখো এটা কি করছে, আমি তো এমএল কে গ্রামে কনভার্ট করছি। কি করছি এখানে, যে 50 ml কে কি করলাম, গ্রামে কনভার্ট করলাম। ওকে, আচ্ছা, সো ওকে। আরিফ, 10 অণু পানি বলতে কত গ্রাম, তুমি হিসাব করো। আরিফ, তুমি কি কোশ্চেন করছো এটা বলো, 1 অণু পানি মানে কত, 18 গ্রাম না? তো 10 অণু মানে কত হবে, হিসাব করো। আচ্ছা,
আচ্ছা, এই টাইমে কিভাবে পড়া উচিত মুরাদ জিজ্ঞেস করছো, কিভাবে পড়বা ভাইয়া, একটু ভাইয়া পিডিএফ গুলো আগে পড়বা, ঠিক আছে? ভাইয়ারা ক্লাসে যে পিডিএফটা পাবা, এই পিডিএফটা পড়বা। পিডিএফটা পড়া শেষ করে তারপর তুমি তোমার সরাসরি কোশ্চেন ব্যাংক আর কনসেপ্ট বুকে চলে যাবে, ঠিক আছে? আর যদি তোমার অনেক বেশি প্রবলেম হয় টপিকস গুলো নিয়ে, তাহলে তুমি তোমার মেইন বুকে যাবা। ওকে? হ্যাঁ, সাকোয়াত নেই তো? না না, কি বলো নুহাচ্ছি, আমি রাগি না। তোমাকে, তোমার আমাকে রাগি মনে হয়? আমি রাগি না, একদমই রাগি না। তুমি অবশ্যই কোশ্চেন করবা, আপনাদের জন্যই তো এখানে আসছি। ওকে, গ্যাপগুলা কিভাবে কভার করবা? এটা হচ্ছে গিয়ে নাইম, তুমি এই যে এখনকার পড়ার সাথে সাথে পেছনের পড়াগুলো একটু প্রতিদিন অল্প অল্প করে পড়বা, ঠিক আছে? তাহলে গ্যাপগুলা কভার হয়ে যাবে। ওকে? আর এই একই জিনিস কেউ কপি পেস্ট করো না চ্যাট বক্সে, দেখতে উইয়ার্ড লাগে। শরীফ, বিক্রম মনে থাকে না, আমারও মনে থাকে না। তো আমরা কি করি বলো তো? আমরা কিন্তু অনেক প্র্যাকটিস করি, অনেক প্র্যাকটিস করি, ঠিক আছে? যেমন ধরো তোমাকে আজকে এটা পড়াইতেছি, আমি কিন্তু গতকাল রাতে এটা প্র্যাকটিস করছি, ঠিক আছে? তো তোমারও কিন্তু ব্যাপারগুলো এমন করতে হবে, জিনিসগুলো আসলে অনেক অনেক প্র্যাকটিস করা লাগবে। ওকে মরিন, থিঙ্ক অ্যাবাউট ইট। কি বলো? আচ্ছা জিয়ারুল, ওকে। হ্যাঁ, পিডিএফটা খাতায় নোট করবা নিবিড়, অবশ্যই খাতায় নোট করবা, নাহলে কই নোট করবা বলো? আচ্ছা, আচ্ছা, গুণ করে দেখো। বন্ধন বন্ধন তুমি গুণ করে দেখো, তাহলে তো হয়ে গেছে। ওকে, উইকলিতে খারাপ হয় কেন? এটা 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 হচ্ছে গিয়ে তুমি নিজেকে জিজ্ঞেস করো কেন খারাপ হয়, তার মানে তোমার আরেকটু পড়া লাগবে, ঠিক আছে? তো আমরা ব্রেক শেষ করি, ঠিক আছে? 3:28 বেজে গেছে, আমরা ব্রেকটা শেষ করি। আচ্ছা, বন্ধন জিজ্ঞেস করছে ইউনিটটা কেন গ্রামে আসছে। এই বন্ধন, তুমি একটু সূত্রটার দিকে তাকাও। রো হচ্ছে ঘনত্ব, এম মানে কি ভর না? তুমি একটু বন্ধন বলো তো, এম মানে কি ভর। সো ভরের এককটা কি বলো? বলো ভরের এককটা কি ভাইয়া, গ্রাম না বলো? সো এই জন্যই তো গ্রামে আসবে। ওকে? মাসি স্যাড লাইফ। আচ্ছা, টাইম রিলেটিভ উদ্দেশ্যের ক্লাসে বোঝা যায়। ওকে, বাঁধন গুচ্ছ এক্সাম ডিক্লেয়ার করছে কিনা আমি জানি না, তবে হওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে? সো আমরা তাহলে পরের স্লাইডে আগাই। ওকে, আমরা তাহলে পরের স্লাইডে আগাই। ওকে, আচ্ছা, আমরা তাহলে পরের স্লাইডে আগাই। ওকে, আমরা আসি পরের স্লাইডে। সো এখানে কি বলছে একটু দেখো তো। এখানে বলছে হচ্ছে গিয়ে, এখানে বলছে কি বলছে, দুইটা টেম্পারেচার। হ্যাঁ, আমি একটা টেম্পারেচার থেকে আরেকটা টেম্পারেচারে যাব, ঠিক আছে? লাফ লাফ দিয়ে যাব। ওকে, সো এখানে কি বলছে দেখি। আমাকে বললো হচ্ছে 85 ডিগ্রি 20 ডিগ্রি দুইটা টেম্পারেচার দেওয়া আছে। সো ভাই একটু ম্যাথটা করি দেখি। 85 ডিগ্রি থেকে আমরা কোথায় যাচ্ছি? 20 ডিগ্রি যাচ্ছি। 80 ডিগ্রি, 85 এবং 20 ডিগ্রিতে দ্রাব্যতা দেওয়া আছে। সো দ্রাব্যতা এখানে কত করে দেখো তো। দ্রাব্যতা এখানে দেওয়া আছে হচ্ছে 53.5, আর এখানে দ্রাব্যতা কত দেওয়া আছে বলো তো? 34। ওকে, আচ্ছা। সো তোমাকে বলছে 250 গ্রাম পানিতে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করছে। এই পানি মানে কি বলতো? পানি মানে তো অবশ্যই দ্রাবক, কেউ দ্রবণ বললো না। হ্যাঁ, পানি কিন্তু উৎকৃষ্ট দ্রাবক, এটা কিন্তু একটা লাইনও আছে। পানি হচ্ছে গিয়ে উৎকৃষ্ট দ্রাবক। আচ্ছা, সো দেখেন ভাইয়া, আমরা তাহলে কি করছি, আমি এই যে 85 ডিগ্রি থেকে 20 ডিগ্রিতে যাচ্ছি, আমাকে কোশ্চেন করছে কতটুকু অধুক্ষিপ্ত হবে। সো আমরা তো এটা ইজিলি বের করতে পারবো। দেখো, এটা মানে এখানে কি বুঝতেছি আমরা, দ্রাব্যতা 53.5 মিলি, আমি কি বুঝি বলতো? 100 গ্রাম দ্রাবকে, 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব বলতো? 53.5 গ্রাম দ্রব। আর এখানে হচ্ছে কত গ্রাম দ্রব? 34.0 গ্রাম দ্রব। ওকে, বাই ডেফিনেশন এতক্ষণ কিন্তু এগুলোই পড়ছি। তাহলে বলো তো, সুতরাং দ্রব অধক্ষিপ্ত হবে কতটুকু বলতো? আমি যদি বাম পাশ থেকে ডান পাশে যাই, তাহলে কতটুকু দ্রব অধক্ষিপ্ত হবে বলতো? -34 সমান সমান এখানে কত আসতেছে? 19.5 গ্রাম। ওকে, সো 19.5 গ্রাম দ্রব অধক্ষিপ্ত হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাকে কোশ্চেন কি বলছে, 250 গ্রাম পানিতে কতটুকু অধক্ষিপ্ত হবে? তাহলে বলি আমরা, এই অধক্ষিপ্ততা হয়েছে কতটুকুতে বলতো? 100 গ্রাম দ্রাবকে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি 100 গ্রাম দ্রাবকে অধক্ষিপ্ত হয় হচ্ছে কতটুকু বলতো? 19.5 গ্রাম দ্রব। একের জন্য কত, সুতরাং কত জন্য বের করবো দেখো তো, প্রশ্ন দেওয়া আছে কততে? 250 গ্রাম। ওকে, 250 গ্রামের জন্য 250 গ্রাম দ্রাবক বা পানিতে, তাহলে আনসারটা কত হবে? 19.5 ডিভাইডেড বাই 100 ইন্টু 250। ওকে, উত্তরটা লেখো তো চ্যাট বক্সে, দেখি তো আমাদের সাথে মিলে কিনা। আমার আসে হচ্ছে 48.75। আচ্ছা, আমি লিখে দিছি, আপনি তার চেয়ে বরং চ্যাট বক্সে লিখেন যে আপনারা ম্যাথটা বুঝছেন কিনা। খুবই সোজা ম্যাথ, তোমরা কলেজ লাইফে এই ম্যাথটা অনেক বড় করে করতা। ওকে, অনেক বড় করে করতাম, মনে আছে? দুইটা টেম্পারেচারে আলাদা আলাদা করে তুমি দ্রব্য বের করতা, তারপর মাইনাস করতা, অনেক ক্যাচাল করে ম্যাথটা করতাম। ওকে ওকে ওকে,